আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 পেজের স্টুডেন্টরা, আজকের এই ক্লাস হচ্ছে আমরা ভেক্টরের লেকচার 2 করব। সো আমরা গত ক্লাসে ভেক্টরের প্রথম লেকচারে একদম ভেক্টরের প্রকারভেদ প্রায় সবগুলোই পড়ে ফেলছিলাম। সবগুলো বলতে সবগুলোই পড়ে ফেলছি, আসলে এর বাইরে কিছু লাগবে না। আজকের ক্লাসে হচ্ছে আমরা এরপর থেকে শুরু করব। সো আজকের ক্লাসটা মূলত আমরা আজকের ক্লাসে কি পড়ব? আজকের ক্লাসে হচ্ছে আমরা ভেক্টরের যোগ বিয়োগ এগুলো আসলে শিখবো, ঠিক আছে? সো ভেক্টরের যোজন বা ভেক্টরের যোগ যেটা, এটাই নিয়ে আজকের ক্লাস। তো ভেক্টরের যোজন, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা মোটামুটি কতগুলো কভার করতে পারবো। ভেক্টরের সাধারণ সূত্র আছে যোগের, ওটা কভার করতে পারবো ইনশাল্লাহ। ভেক্টরের ত্রিভুজ সূত্র আছে, ত্রিভুজ সূত্র। তারপরে ভেক্টরের বহুভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র। তারপরে হচ্ছে সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র আছে ভেক্টরের যুগের, বাট ওইটা হচ্ছে আমরা আজকের ক্লাসে কভার করতে পারবো না, ওইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো হয়তো। আচ্ছা, এরপরে হচ্ছে ভেক্টর আরও কয়েকটা রুলস মেনে চলে বা আরও কয়েকটা বিধি মেনে চলে। এর মধ্যে আছে হচ্ছে বিনিময় বিধি বা বিনিময় সূত্র, ঠিক আছে? তারপরে সংযোগ সূত্র, তারপরে আছে বন্টন সূত্র, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এইগুলো কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা মার্ক করে রাখতে পারো, ভাইয়া যখন বসি ইনশাল্লাহ শেষ করতে পারবো, ঠিক আছে? ওকে, তো দেখো ভেক্টর তোমরা তো অবশ্যই বুঝে ফেলছো, জানো এই ভেক্টরটা কি, মোটামুটি ক্লিয়ার। সো এটা যদি একটা ভেক্টর হয়, দেখো এ টু বি, ঠিক আছে? এ টু বি মানে এ বি একটা ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে আমি পি ভেক্টর, ঠিক আছে? তো এই ভেক্টরটার ভালো করে বুঝো, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরের এই যে বিন্দুটা স্টার্টিং পয়েন্ট, এটাকে বলা হয় প্রাদবিন্দু, সরি প্রাদবিন্দু না, পাদবিন্দু। কি বলা হয়? পাদবিন্দু। এবং এই যে শেষ যে বিন্দুটা আছে এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু বা শেষ বিন্দু। বুঝতেছ? তো একটা ভেক্টর রাশির এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে? ওকে ওকে, তো ভেক্টর কিন্তু স্বাভাবিক বা সাধারণ বীজগণিত যেটা আছে, সাধারণ বীজগণিতের যুগের নিয়ম মানে না, মানে সাধারণ বীজগণিতের রুলসগুলো মানে না ভেক্টর। কেন মানে না? কারণ ভেক্টরের শুধু মান না, দিকও আছে। তুমি সাধারণ বীজগণিতে যদি 4 আর 3 যোগ করো, দেখো সাধারণ বীজগণিতে 4 আর 3 যোগ করলে কত হয় ভাইয়া? 7 হয়। 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। বাট ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টর রাশি মনে করো এইটা, যার মান হইতেছে 4, আরেকটা ভেক্টর রাশি মনে করো এইটা, ঠিক আছে, যার মান হইতেছে 3। ভালো করে বুঝো, তাইলে এই দুইটার যোগফল কি 7 হবে? হইতেও পারে, না হইতে পারে। দেখো, সো এইভাবে যদি থাকে, তুমি ভালো করে চিন্তা করে দেখো যে এই ভেক্টর রাশিটার মান 4, এই ভেক্টর রাশিটার মান 3, তো এই ভেক্টরের যোগফলটা কি হবে? দেখো, ভেক্টরের সাধারণ সূত্র হইতেছে দুইটা ভেক্টর রাশি, এই যে একটা ভেক্টর রাশির শেষ বিন্দু থেকে একটা ভেক্টর রাশির শেষ বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর রাশি স্টার্ট হয়, তাইলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি যোগ করো, তাইলে এখানে যেটা পাবা এটাই হচ্ছে তার লব্ধি বা যোগফল। এটাই হইতেছে তার লব্ধি। এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, ঠিক আছে, তাইলে এইটা হচ্ছে তাদের যোগফল। তাহলে এটার ক্ষেত্রে দেখো যোগফল এখানে এইটা, তো এটার মান কত মনে করো আমরা জানি না, ঠিক আছে? তো এই সেম জিনিসটাকে যদি এইভাবে দেওয়া থাকে, লাইক এই যে ভেক্টরটা, এটাকে যদি এইভাবে দিত, ভালো করে বুঝো, যদি এটা আরেকটু বাঁকানো থাকতো, তাইলে এখানে লব্ধিটা কোন দিকে হইতো বলো? এখন যোগফলটা কত হইতো? আগে তো এতটুকু ছিল, তো এখন কি যোগফল এতটুকু হইতো? দেখো আমি নতুনভাবে এই দুইটা যোগ করতেছি, যোগ করে আমরা কত পাইতেছি? দেখো এটা পাইলাম। তো এইটা এখন যেটা পাইছি, ভালো করে দেখো, এখন যেটা পাইছি আমরা, এখন যেটা এখানে পাইছি, এটা কি আগেরটার সমান নাকি বড়? ভালো করে দেখো,
এখন যেটা পাইছি আমরা এটা আগেরটার থেকে একটু বড় পাইতেছি না। দ্যাট মিনস আমরা দুইটা ভেক্টর রাশি যোগ করলে এক এক সময় এক এক মান পাইতে পারি। ঠিক আছে, এটা কেন হয়? কারণ হচ্ছে কোণের কারণে। কারণ ভেক্টরগুলা কোন দিকে কিভাবে আছে ওইটার উপর ডিপেন্ড করবে ভেক্টর রাশির যোগফল কত হবে। ব্যাপারটা বুঝছো? এজন্য এইগুলো হচ্ছে ভেক্টর হচ্ছে সাধারণ বীজগণিতের রুলস মানে না। ঠিক আছে, ভেক্টর কি করে না? সাধারণ বীজগণিতের রুলস মানে না। ব্যাপারটা বুঝছো? ওকে, তাইলে ভেক্টর কি মানে? সাধারণ বীজগণিতের রুলস মানে না, ঠিক আছে, বাট কি মানে? সে জ্যামিতিক রুলসগুলো মানে। তো ভেক্টরের যুগের কয়েকটা নিয়ম হইতেছে এখানে লিখে আছে। সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, তারপরে হচ্ছে উপাংশ সূত্র। তো আমরা এইগুলোই মূলত আজকে পড়বো। সো ফার্স্টে সাধারণ নিয়মটা তো একটু দেখাইছি। সো ভেক্টর যুগের সাধারণ নিয়মটা আবার দেখাই। সাধারণ নিয়ম, তো সাধারণ নিয়মটা হইতেছে যদি দুইটা ভেক্টর রাশি থাকে, লাইক এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এই ভেক্টর রাশির দেখো এই ভেক্টর রাশির শেষ বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর রাশি শুরু হয়, কি বলছি? এটা একটা ভেক্টর রাশি, মনে করো এবি একটা ভেক্টর রাশি। তো এইটার শেষ বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, ঠিক আছে, এই যে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, এটা মনে করলাম কিউ ভেক্টর। তাইলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, দেখো প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, এটা তো প্রথম ভেক্টর ছিল এটা, তো এটার পাদবিন্দু থেকে শেষ ভেক্টর এটা না, এই শেষ ভেক্টরের শেষ বিন্দু কোনটা? এইটা। তাইলে সূত্র হইতেছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যদি যোগ করো, তাইলে তুমি হচ্ছে এই দুইটা ভেক্টর রাশির যোগফল পেয়ে যাবা। তো এটা পি, এটা কিউ যদি হয় তাহলে এটা হবে আর। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? শুধুমাত্র ব্যাপারটা যে এখানে সীমাবদ্ধ তা না, এভাবে যদি থাকে, লাইক এবি একটা ভেক্টর, ঠিক আছে, এখান থেকে এই যে মনে করো আরেকটা ভেক্টর, এটা হচ্ছে এবি একটা ভেক্টর, এটা বিসি আর একটা ভেক্টর। তো মনে করো এই যে এই ভেক্টরেরও শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, ঠিক আছে, আরেকটা ভেক্টর শুরু হয়েছে। ব্যাপারটা বুঝতেছো? এটা শেষ বিন্দু থেকেও আরেকটা ভেক্টর শুরু হয়েছে। তো এইভাবেও যদি হয়, তোমার সাধারণ সূত্র অনুযায়ী কি বলছি, মানে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি যোগ করো, তাহলে যেটা পাবা ওইটা হচ্ছে তোমার লব্ধি বা রেজাল্টেন্ট। ঠিক আছে, তো এইখানে যে আমি তিনটা ভেক্টর পাইলাম, এটা মনে করো পি, এটা কিউ, এটা মনে করো এস। তাহলে এই ভেক্টরগুলার, এই তিনটা ভেক্টরের লব্ধি কি হবে? লব্ধি যদি আর হয় তাহলে লব্ধি কি হবে? এই যে লব্ধি হবে এইটা হবে লব্ধি। মানে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে এই যেটা ছিল সর্বশেষ ভেক্টর, শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যোগ করলে যেটা পাবা এটাই হচ্ছে লব্ধি। তাহলে এটা আমাদের আর। তাহলে এখানে আর সমান তুমি কি পাইতেছো? পি প্লাস কিউ প্লাস এস। ব্যাপারটা বুঝছো? সেখানে আরও যদি রাশি আসে, আরও যদি অনেকগুলা ভেক্টর আসে, তাহলে তুমি এইভাবে যোগ করতে পারবা। ব্যাপারটা বুঝছো? ওকে ওকে, তো এরপরে তাহলে সাধারণ নিয়মের যে সূত্র ওইটা আসলে কি? যে সাধারণ নিয়ম এখানে বলা আছে একই জাতীয় দুইটা ভেক্টরের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, দেখো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে, ঠিক আছে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে এই যে এটা দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে দ্বিতীয় ভেক্টরটির সমান ভেক্টর অঙ্কন করে প্রথম ভেক্টরটির পাদবিন্দুতে দ্বিতীয়, আচ্ছা এখানে সুন্দর বসে যাই বলো, মনে করো এটা একটা ভেক্টর, ঠিক আছে, যেটার মান হচ্ছে 4, বা এটা মনে করো হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা র্যান্ডমলি আরেকটা ভেক্টর দিচ্ছে যেটা হচ্ছে কিউ ভেক্টর। সো এই দুইটা ভেক্টর, তো এই দুইটা ভেক্টরকে কেমনে যোগ করবা? ঠিক আছে, মনে করো এইটার শীর্ষবিন্দুতে এইটা বসানো নাই, তো তুমি কি করবা? তুমি এটাকে এখান থেকে তুলবা, এই ভেক্টরটাকে এখান থেকে তুলবা, তুইলা নিয়ে এটাকে এই যে এটার পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুটা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে বসাবা, এই যে বসাইছি। ব্যাপারটা বুঝছো? এই যে তাদের কথা মতো বসাইছি, দেখো কথা মতো বসাইছি না, একদম কথা মতো বসাইছি। তো বসানোর পরে এটাই বলছে একই জাতীয় দুইটা ভেক্টরের প্রথম ভেক্টরটির শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইয়া, ঠিক আছে, বসানোর পরে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি তুমি একটা টান দাও, তাহলে যেই জিনিসটা পাবা ওইটাই আসলে লব্ধি। ব্যাপারটা বুঝছো? তো এটাই প্রথম ভেক্টরটির পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরটির শীর্ষবিন্দু যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় সেটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। ব্যাপারটা বুঝছো? ওকে, লব্ধির দিক হবে এই তো প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের
শীর্ষবিন্দু, প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, এটাই হবে লব্ধির দিক। ঠিক আছে, তো ভেক্টরের সাধারণ নিয়ম, যুগের সাধারণ নিয়ম আশা করি তোমরা বুঝে গেছো, জেনে গেছো। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখাই, আমি তোমাকে যে আগে দেখাইলাম, মনে করো অনেকগুলা ভেক্টর আছে, ব্যাপারটা দেখো অনেকগুলো, আমি কালার দিয়ে তোমাকে দেখাই। এটা হলুদ মনে করো, এটা মনে করো সাদা। ঠিক আছে, আমি নামও দিতে পারি এটাকে। আচ্ছা, এটা মনে করো আমাদের এ ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এটা মনে করো সি ভেক্টর। এটার কালার দিই, এটার কালার দিলাম সবুজ। পরে এটা মনে করো হচ্ছে আমাদের ডি ভেক্টর, এটার একটা কালার দিই। ঠিক আছে, তো এই চারটা ভেক্টর বললো যোগ করতে, মনে করো আমরা এই চারটা ভেক্টর যোগ করব। ঠিক আছে, তো আমরা কি করব, সিরিয়াল ওয়াইজ যোগ করি। দেখো প্রথমে এই যে এ ভেক্টরটা আছে, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আমার ভেক্টর যুগের সাধারণ নিয়ম আমি জানি যে আমি যখন ভেক্টরগুলোকে যোগ করব তখন প্রথম ভেক্টর যেটা থাকবে ওইটার শীর্ষবিন্দুতে পরের যে ভেক্টরটা আনবো ওইটার পাদবিন্দু বসাবো। লাইক এই যে আমি প্রথম ভেক্টর এখানে নিয়ে আসছি, এটা কি, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে, এইবার মনে করো আমি বি ভেক্টরটা নিয়ে আসলাম, এই যে বি ভেক্টর, এটাকে কপি করে নিয়ে আসলাম এবং এইটাতে ভালো করে দেখো কি করতেছি, আমি আগের ভেক্টর যেটা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে এই ভেক্টরের পাদবিন্দু বসাইছি। ব্যাপারটা দেখছো, এই যে ঠিক আছে, এই ভেক্টরের শীর্ষবিন্দুতে ওই ভেক্টরের পাদবিন্দু বসাইছি। এবার কি করব, পরের ভেক্টর নিয়ে আসবো, যে সি ভেক্টরটা নিয়ে আসলাম। এবার কি করব, এই যে 2 নাম্বার ভেক্টর যেটা, মানে এখন যেই ভেক্টরটা বসাইছি ওইটার শীর্ষবিন্দুতে এখন মানে 3 নাম্বার ভেক্টরের পাদবিন্দু বসাবো। এইভাবেই মনে করো তুমি এই যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইছি, পরবর্তীতে কি করব, যদি আরেকটা ভেক্টর নিয়ে আসি তাহলে এই যে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু বসাবো। এইভাবে সেইভাবে চতুর্থ ভেক্টরকে নিয়ে আসবো এবং তৃতীয় ভেক্টরের, দেখো চতুর্থ ভেক্টরকে নিয়ে আসবো এবং তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা চতুর্থ ভেক্টরকে বসাইছি। দেখো বসাইছি। ওকে, তো এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, এটা ছিল সি ভেক্টর, এটা ছিল ডি ভেক্টর। তাহলে আমাদের শর্ত মতে লব্ধি কি হবে, লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, এইটা যদি যোগ করো তাইলে যেটা পাবো এটাই হবে লব্ধি। এই যে এইটাই হবে লব্ধি, যে এইটাই হবে লব্ধি। তাহলে লব্ধি এটা যদি আর হয়, এই আর সমান কি হবে, এই এ বি, আচ্ছা এখানে লেখার আর দরকার নাই, নিচে লিখি লব্ধি আর যেটাই আর সমান কি হবে, এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ব্যাপারটা কি বুঝতে পারছো? এইবার তুমি বলতে পারো যে ভাইয়া আপনি সিরিয়াল ওয়াইজ কেন যোগ করলেন? আমার ইচ্ছা নাই সিরিয়াল ওয়াইজ যোগ করব। আমি কি আমার মতো করে যোগ করলে রেজাল্টে কি আসবে, আনসারে কি আসবে? অবশ্যই কি আসবে। কিভাবে আসবে দেখো, মানে এখন আমার ইচ্ছা নাই আমি সিরিয়াল ওয়াইজ বসাবো। আমি প্রথমে সিটাকে আনলাম, এখানে সিটাকে আনছি শেষ, সি আনছি, এই যে সি আনছি, প্রথমে সি আনছি। ঠিক আছে, এরপরে আমার ইচ্ছে হইলো যে সি এর পরে আমি আনবো হচ্ছে এ, সি এর পরে কি আনছি, এ আনছি। তো কি করলাম, সি ভেক্টরের শীর্ষবিন্দুতে এ ভেক্টরের পাদবিন্দু বসালাম, মানে যেটাকে আনবো আর কি শেষে ওইটাকে আগের ভেক্টরের শীর্ষবিন্দুতে বসাবো। ব্যাপারটা বুঝছো? তো সি এর পরে এটাকে ডিরেক্ট নিয়ে নিছি, আহারে এটাকে এখানে জায়গা থেকে পুরোটা নিয়ে নিছি। আচ্ছা যাই হোক, এরপরে আমি কোনটাকে আনবো দেখো, এরপরে আমি আনবো ডিকে আনি। ঠিক আছে, এই যে ডিকে আনলাম এবং আগেরটার শীর্ষবিন্দুতে বসাইলাম। ঠিক আছে, আগেরটার শীর্ষবিন্দুতে বসাইলাম। এরপরে বাকি আছে কোনটা, ডিকে। এরপরে বি বাকি আছে, দেখো এই বি বাকি আছে, হলুদটা বাকি আছে। এই যে বিটাকে আনি না এখানে বসাইলাম। ঠিক আছে, মানে কি আগেরটার শীর্ষবিন্দুতে এখনটার পাদবিন্দু বসাইলাম। তো এইবার এগুলা লব্ধি কি হবে বলো, এবার লব্ধি কি হবে, লব্ধি হবে এই যে প্রথমে কোনটা বসেছিলাম, এটা ছিল আমার প্রথম ভেক্টর, আমি যে সিকোয়েন্সে এখন বসাইছি ওইটা ক্ষেত্রে এটা প্রথম ভেক্টর ছিল। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত
এইটা যদি যোগ করো তাইলে এখানে যে ভেক্টরটা পাবা এটাই হচ্ছে তোমার লব্ধি, এটাই হচ্ছে লব্ধি, এটাই হচ্ছে লব্ধি। এখন দেখো আদৌ কি এগুলা সমান হইছে? তুমি চিন্তা করে দেখো, আমি এই যে এইটাকে এখান থেকে উঠাই দিছি, এই যে এটাকে এখান থেকে উঠাইয়া এখানে আইনা বসাইলাম, এই যে দেখো এক্স্যাক্টলি সেম, দিক টিক সব সেম। ভালো করে বুঝো, একদম এটার উপর ডিরেক্ট বসে যাবে। দেখছো একদম বসে গেছে না? একদম বসে গেছে। লাইক আমার এখানে মনে করো বিন্দু বসাইতে একটু উল্টাপাল্টা হয়েছে, এই জন্য একটু গ্যাপ দেখা যাইতেছে, বাট এক্স্যাক্টলি সমান হবে, এক্স্যাক্ট সমান হবে। ভালো করে বুঝো, এক্স্যাক্ট সমান হবে। দেখছো একদম এক্স্যাক্ট সমান, ঠিক আছে? এই যে এক্স্যাক্ট সমান, বুঝছো? যে কোনো ভেক্টরের ক্ষেত্রে, যে কোনোটার ক্ষেত্রে সেম হবে। লাইক আমি যদি আরও সিকোয়েন্স মেনটেন না করি, মনে করো আরও সিকোয়েন্স মেনটেন করতে চাইলাম না, ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম। এই তোমার লব্ধি হবে কি? এসবগুলা ভেক্টরের যোগফল। তুমি যদি সিকোয়েন্স সিডি এইভাবে লিখো, মাঝখানে যুগ মানে তো একই কথা, তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখো। এইবার মনে করো আরো উল্টা পাল্টা, লাইক আমি মনে করো প্রথমে বসাইলাম এইবার ডি কে, ঠিক আছে, প্রথমে বসাইছি ডি কে, দেখছো? এরপরে বসাইলাম মনে করো বি কে, এরপরে বসাইছি বি কে, দেখছো? এরপরে বসাইলাম মনে করো সি কে, ঠিক আছে, সি কে বসাইলাম, ওকে। এরপরে বসাইলাম মনে করো সবার শেষে এক, মানে একদম উল্টা পাল্টা, ওকে। তাহলে এবার লব্ধি কি হবে? এটা ছিল প্রথম ভেক্টর, এটার আদি বিন্দু থেকে এটা ছিল শেষ ভেক্টর, এটা শীর্ষ বিন্দু পর্যন্ত যোগ করব, ঠিক আছে? তুমি আবার বিন্দু দিও না, জাস্ট যোগ করে ফেলো। এই যে এটা হবে লব্ধি, এটাই হবে লব্ধি, ঠিক আছে, এটাই হবে লব্ধি, এটাই হবে লব্ধি। তা তুমি দেখো এই যে এটা কি আদৌ বাকিগুলোর সাথে মিলছে? এটাকে এখানে এটাতেও বসা দেখো একদম সেম হবে, দেখছো? এটা তো আইনা বসা দেখো একদম সেম হইতেছে, দেখছো সেই সেম হইতেছে না? তাইলে তুমি যেইভাবেই যোগ করো, যদি তুমি এইটা মানো যে প্রথম ভেক্টরে মানে প্রথমে যে ভেক্টর বসাবো এটার শীর্ষবিন্দুতে পরের ভেক্টরে পাদবিন্দু বসাবা, ঠিক আছে? তাইলেই প্রথমটার পাদবিন্দু থেকে শেষটার শীর্ষবিন্দু যোগ করলে তুমি লব্ধি পাবা। লব্ধি সবসময় সেমই পাবা, দেখছো? রেজাল্টেন্ট সবসময় সেমই আসবে, ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা পড়বো ত্রিভুজ সূত্র। দেখো ত্রিভুজ সূত্রটা আসলে আরো ইজি। মানে ত্রিভুজ সূত্র মানে কি? মনে করো দুইটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করে, লাইক একটা ত্রিভুজ, এটা মনে করো এ বিন্দু বি বিন্দু, তো এই ত্রিভুজের এ বি একটা বাহু, তো এই বি বাহু থেকে আরেকটা ভেক্টর মনে করো আছে এখানে, মনে করো এই যে বিসি আর একটা বাহু, ঠিক আছে? ভালো করে বুঝো, এবি একটা ত্রিভুজের এবি একটা বাহু, বিসি একটা বাহু, ঠিক আছে? এবি যেই দিকে আছে বিসিও সেম দিকে আছে, মানে একই ক্রমে, তাদের দিক হচ্ছে একই, দেখো তারা দুইটাই একই দিকে আছে, ঠিক আছে? তাইলে তাদের লব্ধি হবে, দেখো যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে তাদের লব্ধি হবে 3 নাম্বার বাহুটা। এবার এখানে কিন্তু অনেক মিস্টেক আছে, আমি যে বলছি তাদের লব্ধি হবে 3 নাম্বার বাহুটা, এখানে অনেক মিস্টেক আছে। তো তাদের লব্ধি দেখো, এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা কিউ ভেক্টর হয়, তাহলে এটা হবে তাদের লব্ধি, এটাই ত্রিভুজ সূত্র। বাট এখানে অনেক গাপলা আছে। গাপলাটা হইতেছে, আমি পরিষ্কার করে যদি বলি, যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তাইলে তাদের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। এই যে এটা এখানে লিখে আছে, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের 3 নং বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। মানে এই একই ক্রম বিপরীত ক্রমটা কি ভালো করে বুঝো। দেখো তুমি সাধারণ ভেক্টরের যে সাধারণ নিয়ম আছে, যুগের যে সাধারণ নিয়ম অনুযায়ী চিন্তা করো, এটাকে সাধারণ নিয়ম অনুযায়ী চিন্তা করো, ত্রিভুজ সূত্র বাদ দাও। তাই সাধারণ নিয়ম অনুযায়ী চিন্তা করলে কি হবে? দেখো সাধারণ নিয়ম অনুযায়ী চিন্তা করলে যেটা হবে, এই যে সাধারণ নিয়ম অনুযায়ী চিন্তা করো, এটা হচ্ছে আমাদের পি ভেক্টরটা, প্রথম ভেক্টর যেটা পি ভেক্টরটা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তো এটাকে এখানে, মানে আমি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু বসাইছি।
তো বসাইলে আমাদের লব্ধিটা কী হবে? দেখো বসাইলে আমাদের লব্ধিটা কী হবে? আমাদের লব্ধি হবে প্রথম ভেক্টরের কি বলে পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, এটা হবে আমাদের লব্ধি। ঠিক আছে, এটা কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। তো এটা মূলত একটা ত্রিভুজ নির্দেশ করতেছে কিনা তুমি দেখো, এটা যদি আমাদের ত্রিভুজের একটা বাহু হয়, এটা যদি আর একটা বাহু হয়, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বাহু, এটা হচ্ছে দ্বিতীয় বাহু। তাহলে এই দুই বাহুটা, এই যে দুইটা বাহু দেখতেছো ভালো করে বুঝে, এই দুইটা বাহু আমাদের দুইটা ভেক্টর নির্দেশ করতেছে এবং দুইটা একই ক্রমে আছে, মানে একই দিকে আছে। দেখো দুইটার দিক একই, ঠিক আছে। তাইলে তাদের তৃতীয় বাহুটাই তো এখানে লব্ধি, তৃতীয় বাহুটাই তো এখানে লব্ধি, বাট ওইটার দিক কোন দিকে? দেখো তারা তো এই দিকে আছে, এই সিকোয়েন্সে, ওইটার দিক কি এই দিকে না, এই যে তাদের লব্ধির দিক হচ্ছে এই দিকে, এই দিকে, উল্টা দিকে, উল্টা দিকে না বিপরীত দিকে না, দেখো এই দিকে। মানে যদি একই ক্রম হইতো তাহলে তারা তো ওই এটা এই দিকে, এটা এই দিকে, এটাও এই দিকে হওয়ার কথা, বাট না, লব্ধির দিক হচ্ছে এই দিকে, উল্টা দিকে। সো এজন্য এটাই বলছে যে যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাইলে তৃতীয় বাহুটা, 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে উল্টা দিকে তাদের লব্ধি নির্দেশ করবে। দেখছো, এটা মূলত ওই সাধারণ সূত্র যেটা আছে ওইটাকেই যদি তুমি ভালোভাবে থিঙ্ক করো তাইলে বুঝতে পারবা, ব্যাপারটা বুঝছো? আবার দেখো, এটা মনে করো একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা বাহু, এটা হচ্ছে এবি, ঠিক আছে। এটা মনে করো আরেকটা বাহু, এটা হচ্ছে বিসি, ঠিক আছে। এই দুইটা বাহু যদি হয় তাহলে তাদের লব্ধি কী হবে? এই যে প্রথম বাহুর পাদবিন্দু থেকে দ্বিতীয় বাহুর শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করে আসবে, এটাই লব্ধি। তাইলেই তুমি বিপরীতক্রম টিপরীতক্রম সব মিলে যাবে। এই যে এটা আমাদের প্রথম ভেক্টর, ঠিক আছে, প্রথম বাহু, এটা আমাদের দ্বিতীয় বাহু, দুইটার দিক একই। দেখো এটাও এই দিকে, এটাও সেম দিকে, একই দিকে, ঠিক আছে। আর তাদের লব্ধির দিকটা কি? লব্ধির দিক কিন্তু এই দিকে না, মানে তাদের সিকোয়েন্স মেনটেন করতেছে না। দেখো সিকোয়েন্স মেনটেন করতেছে না, লব্ধির দিকটা এই যে এই দিকে গেছে, এই দিকে মানে কি এই দিকে, ব্যাপারটা বুঝছো? তাহলে সিকোয়েন্স মেনটেন করতেছে না, লব্ধিটা হইতেছে এই যে এইটা, এটা হচ্ছে তাদের লব্ধি, এইটা এই দিকে, ব্যাপারটা বুঝছো? এইটাই হচ্ছে ত্রিভুজ সূত্র, এটাই ত্রিভুজ সূত্র, ঠিক আছে। ওকে, এইবার যদি এরকম হয় যে একটা ত্রিভুজের 3টা বাহুই একই ক্রমে আছে, একই দিকে আছে, মনে করো এ বি সি, এটাও মনে করো একই দিকে আছে, এই যে এইভাবে আছে, মনে করো যে 3টার দিকই একই। দেখো এটা এই দিকে, এটাই দিকে, এটাই দিকে। তাহলে এরকম যদি হয়, 3টা বাহু যদি একই দিকে হয়, তাইলে এই 3টা বাহুর যোগফল কত হবে? যদি কোনো ত্রিভুজের 3টা বাহু বরাবর 3টা ভেক্টর থাকে এবং সবগুলোর দিক যদি একই হয়, তাইলে ওই ত্রিভুজের বাহুগুলার যোগফল কত হবে? দেখো এই ত্রিভুজের বাহুগুলার যোগফল কি ভাইয়া? এই যে এটা হচ্ছে এবি, ঠিক আছে, এবি প্লাস এটা হচ্ছে বিসি প্লাস এই যে এটার দিক তো এই দিকে, তাহলে এটা হচ্ছে সিএ প্লাস সিএ, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর যোগফল। এবার তুমি চিন্তা করো, এটাকে ভালোভাবে চিন্তা করো, এই যে এটার এবি বাহু আছে, এই এবি বাহু, ঠিক আছে, এবং এটার যে বিসি বাহু আছে, এই দুইটাকে, এটা ছিল এবি বাহু, এটা বিসি বাহু, তাহলে এই দুইটার লব্ধি হইতেছে আমাদের এইটা। দেখো লব্ধি হইতেছে আমাদের এই এসি, এই এসিটা হইতেছে আমাদের লব্ধি। ভালোভাবে চিন্তা করা হয় তখন ত্রিভুজ সূত্র অনুযায়ী এই দুইটা বাহু যদি আমাদের একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে তাদের লব্ধি হইতেছে বিপরীত ক্রমে আমাদের তৃতীয় বাহুটা, যে এই বাহুটা তাদের লব্ধি এই দিকে, এটা হচ্ছে তাদের লব্ধি। এখন দুইটা আসছে, এটা হচ্ছে তাদের লব্ধি আর, ঠিক আছে। তাহলে এই যে এবি প্লাস বিসি, এটার যোগফলই হইতেছে আমাদের এই আর। আর মানে কি? যে এ থেকে সি বরাবর, এ থেকে সি বরাবর বা এসি যেটা, ব্যাপারটা বুঝতেছো? ব্যাপারটা বুঝতেছো? তাইলে তুমি চাইলে এখান থেকে এই যে এবি প্লাস বিসি আছে না, এটাকে কি লিখতে পারবা? এসি লিখতে পারবা। এবি প্লাস বিসিকে এসি লিখতে পারবে না? দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সেম, এটাকে আইনে এটার উপর বসাই দিতে পারবা, এই যে একদম সেম না, একদম সেম। সো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর হইলে এটা হচ্ছে তাদের লব্ধি, ঠিক আছে। ত্রিভুজ সূত্র থেকে তো তুমি পাইতেছো এসি হইতেছে এবি প্লাস বিসি, ব্যাপারটা বুঝছো? তাইলে এই এবি প্লাস বিসির জায়গায় তুমি এসি বসাইতে পারবা, আর এখানে তোমার সিএ আছে। তো এইবার কি তুমি জানো, এটা কি তুমি জানো
যে এটা একটা ভেক্টর যদি হয়, এটা যদি এবি ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে তার বিপরীত দিকে ভেক্টর যেটা, বিপরীত দিকে ভেক্টর যেটা তুমি অবভিয়াসলি জানো, এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটা যদি সমান একটা ভেক্টর থাকে যেটা এক্সাক্ট বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে ওই ভেক্টরের মান হয় -p, বুঝছো? তো এটা যদি এবি ভেক্টর হয়, দেখো এবি ভেক্টর যদি হয় তাহলে তার বিপরীত দিকের ভেক্টরটা হবে কি, দেখো এটা তো এ টু বি, এ থেকে বি এর দিকে এবি ভেক্টর, বিপরীত ভেক্টরটা কি হবে, বি থেকে এ এর দিকে, বিপরীত ভেক্টরটা হবে বি থেকে এ এর দিকে। এবং আমরা জানি বিপরীত ভেক্টর কি ভাইয়া, এই যে এটা পি হলে এটা -p, তাহলে এটা যদি এবি হয়, এ টু বি যদি এই দিকে হয়, তাহলে বিপরীত দিকের ভেক্টরটা কি হবে, নেগেটিভ হবে। তো এবি সমান -ba। সেমভাবে পি কিউকে যদি তুমি কিউপি লিখতে চাও তাহলে তোমাকে -কিউপি লিখতে হবে, বুঝছো? এইটা যে কোনোটার ক্ষেত্রে। তো এখানে এই যে সিএ যেটা আছে এটাকে তুমি চাইলে, সিএ যেটা আছে এটাকে তুমি চাইলে -ac লিখতে পারবা, মানে তার দিকটা যদি চেঞ্জ করে ফেলো সামনে মাইনাস দিয়ে দিবে, মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো? তাইলে এসি প্লাসে মাইনাসে -ac, টোটাল কত আসতেছে, 0 আসতেছে। তো মনে রাখবা যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই একই ক্রমে যদি ভেক্টর নির্দেশ করে তাহলে তাদের যোগফল 0 হবে। ব্যাপারটা বুঝছো? যে এখানে সামনে আছে, সামনে আছে ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটা ভেক্টরকে নির্দেশ করে তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধি শূন্য হয় কেন, শূন্য হয় কেন? আনসার পেয়ে গেছো, পেয়ে গেছো না, বলো আনসার পেয়ে গেছো না? আনসার পেয়ে গেছো আই থিঙ্ক। এই যে এ বি ভেক্টর, বিসি ভেক্টর, তারপরে হচ্ছে সিএ ভেক্টর, ঠিক আছে, সিএ। তো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটাকে এসও ধরতে পারো যে এটা এই দিকে, মানে এইগুলা কিন্তু পি আর কিউ এর লব্ধি না, কিন্তু এস। এখানে লব্ধিটা যদি তুমি এক্সাক্ট হিসাব করতে চাও তাহলে দেখো এই ত্রিভুজের সমষ্টিকে আমি আবার লিখি, তোমাকে এটা পি কিউ আর দিয়ে দেখাই। এটা মনে করো পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে পি কিউ, কিউ আর, তারপর হচ্ছে আর পি, এগুলোই মূলত তোমাদের ত্রিভুজের তিনটা বাহু তিনটা ভেক্টর নির্দেশ করতেছে এবং একই ক্রমে সবগুলোর দিকে কি দেখো, এটা এই দিকে, তারপর এটা এই দিকে, এটা এই দিকে, জাস্ট একই ক্রম, একই ক্রম, একই ক্রম না, একই ক্রম। ওকে, তাইলে আমরা সুন্দর মতো এখান থেকে লিখতে পারবো যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটাই তো তাদের সিরিয়াল, ঠিক আছে। এটাই হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। তো এই তিনটা বাহুর যোগফল আমরা বের করব। তো এখান থেকে তো আমরা চাইলে কি লিখতে পারবো, তোমার যেই বাহুকে ইচ্ছা ওইভাবে ইয়ে করতে পারবো। লাইক তুমি যদি চাও এই পি কিউ প্লাস কিউ আর, এটা সমান কী হবে, পি কিউ প্লাস কিউ আর, ভালো করে দেখো এই যে পি কিউ প্লাস কিউ আর, ঠিক আছে। তাহলে এটা প্রথম ভেক্টর, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যোগ করবা, তাহলে এই যে যোগ করছি এটাই লব্ধি, এই যে পি আর লব্ধি। তাহলে এই পি কিউ প্লাস কিউ আর এর জায়গায় তুমি কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা পি আর এখানে দেখো আর পি আছে, পরে তুমি চাইলেই এই যে পি আর তো আছেই, আর পিটাকে -পি আর লিখতে পারবা, তখন 0 আসবে আনসার। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? বলো, এটা কি বুঝতে কোনো ঝামেলা আছে? আশা করি কোনো ঝামেলা নাই। ওকে, এরপরে আসো, আচ্ছা সামান্তরিক সূত্র না, আমরা হচ্ছে এখন বহুভুজ সূত্র শিখব। এই বহুভুজ সূত্রটা আসলে আমরা সাধারণ সূত্রের মধ্যেই পড়ে ফেলছি অনেকটা। সো বহুভুজ সূত্রটা হইতেছে যদি অনেকগুলা ভেক্টর, ঠিক আছে, কয়েকটা বহুভুজের বাহু নির্দেশ করে তাইলে সর্বশেষ বাহুটাই বিপরীত ক্রমে তাদের লব্ধি হবে। ভাইয়া তোমাকে দেখাই, লাইক এইটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, ঠিক আছে, এটা আরেকটা ভেক্টর, এটা মনে করো আরেকটা ভেক্টর, ঠিক আছে, এটা আরেকটা ভেক্টর পি কিউ এস, না এ বি সি ডি দিয়ে দিই আরও ভালো হবে। এটা মনে করো এ, এটা বি, এটা সি, এখান থেকে মনে করো আরেকটা ভেক্টর আসছে এই দিকে, এটা হচ্ছে ডি ভেক্টর। তো এটা হচ্ছে মনে করো বহুভুজের কয়েকটা বাহু, বহুভুজ মানে কি চতুর্ভুজি আর কি, যেটাতে হচ্ছে 4টার বেশি বাহু আর কি, 5, 6, 7, 8 এইগুলা। ওকে, তো এইবার এদের লব্ধি কী হবে দেখো, আমরা আমাদের সিকোয়েন্স মতোই বসাইছি, প্রত্যেকটা ভেক্টরের শীর্ষবিন্দুতে পরবর্তী ভেক্টরের পাদবিন্দু বসাইছি। তাইলে আমাদের সাধারণ নিয়ম মতোই হচ্ছে
যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যদি যোগ করো তাহলে যেই মানটাই পাবো ওইটা হচ্ছে তোমার লব্ধি। এটাই লব্ধি, তাহলে এইটা হচ্ছে তোমার লব্ধি, এখানে এটাই তোমার লব্ধি, এটাই লব্ধি। তোমার লব্ধিটা কি? এই যে লব্ধি আর সমান কী হবে? এই আর সমান কী হবে দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, এখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সবগুলোর যোগফল কি আদৌ আর? এটা মনে করো তোমার বিশ্বাস হইতেছে না, স্বাভাবিকভাবে হবে না, হবে নাও হইতে পারে। ঠিক আছে, তো বহুভুজ সূত্র এইটা বলতেছে, আমি তোমাকে বিশ্বাস না হইলে পরে বিশ্বাস করাইতেছি, সমস্যা নাই। তো বহুভুজ সূত্র এইটা বলতেছে যে বহুভুজের বাহু বরাবর যদি আমাদের এই ভেক্টরগুলো ক্রিয়া করে, ঠিক আছে, তাইলে সর্বশেষ বাহুটা বিপরীত ক্রমে, মানে এটা বুঝো, এই যে ভেক্টরগুলো এগুলো কিন্তু একই ক্রমে ক্রিয়া করতে হবে, সবগুলোর দিক কিন্তু একই দিকে হইতে হবে। তাইলে সর্বশেষ বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি হবে। যদি মনে করো সে পঞ্চভুজ হয়, তাইলে তার 4টা বাহু এইভাবে এইভাবে একই ক্রমে ক্রিয়া করবে এবং 5 নাম্বার বাহুটা মানে সর্বশেষ যে বাহুটা আছে ওইটাই তার বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? ওকে, তো এইবার আমি এটা দেখেই তোমাকে দেখাই, এগুলাই দেখাই, এগুলাই দেখাই, আমি আবার সুন্দর মতো লিখি, এগুলাই তোমাকে আইনা দেখাই, বি সি ডি, এটা হচ্ছে আর। তো এটাই তুমি দেখো, এটাকে আমি এখানে কপি করলাম। ঠিক আছে, মনে করো এটা তো তোমার লব্ধি আর আমি কি করলাম, আমি এখান থেকে এই যে এগুলা রিমুভ করে দিলাম। ঠিক আছে, এগুলা রিমুভ করে দিলাম। তো মনে করো আমার হচ্ছে এই যে এখানে কি আছে, দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসে, তাইলে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে এটাই হবে আমার ভেক্টরের লব্ধি, এটাই হবে আমার ভেক্টরের লব্ধি। ঠিক আছে, তাহলে এখানে ভেক্টরের লব্ধি যেটা এটাই হবে এইটা। ঠিক আছে, এটা কি হবে? এ প্লাস বি, এটাই হবে আমার এ প্লাস বি। ব্যাপারটা বুঝছো? এটাই হবে আমার এ প্লাস বি। তো এখানে কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টর ছিল, আমি যদি এই সি ভেক্টর যেটা আছে এটাকে যদি নিয়ে এসে এখানে বসাই, ভালো করে বুঝো, সি ভেক্টরকে নিয়ে আসছি, তাহলে এখন তুমি চিন্তা করো এই এ বি ভেক্টর নাই। ঠিক আছে, তুমি এই এ বি ভেক্টর যেখানে আছে, আমি একটা কাজ করি, এটাকেই কপি করি। ঠিক আছে, এটাকেই কপি করে নিছি। তো এই যে এ বি ভেক্টর যে এখানে এক্সিস্ট করতেছে এটা তুমি বাদ দিয়ে দাও, এটা তুমি সহজে বুঝতে পারবা। বিকজ এ বি ভেক্টরের যোগফল এ প্লাস বি, এই যে এ বি ভেক্টরের যোগফল বা লব্ধি এ প্লাস বি আমরা অলরেডি রেখে দিছি এখানে। ব্যাপারটা বুঝছো? ওকে, অলরেডি রেখে দিছি। তাইলে এইবার তুমি এই দুইটা যোগ করো, তুমি এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করো। এই বাহুটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে সি, মানে এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে মনে করো একটা ভেক্টর যেটার শীর্ষবিন্দু এইটা, আর এটার একটা ভেক্টর যেটা পাদবিন্দু আগেরটার শীর্ষবিন্দুতে বসে। তাইলে আমাদের সাধারণ সূত্র মতে প্রথমটার পাদবিন্দু থেকে শেষটার শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করলে যে ভেক্টর পাবো এটাই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এই যে এই লব্ধিটা কী হবে তাইলে বলো? এই বাহুটা তো এ প্লাস বি, এটার এটার যোগফল হবে, তো এটার এটার যোগফল এখানে বসেছি, তাহলে এটা কি হবে? এটা অবভিয়াসলি হবে এটা এবং এটার যোগফল, তাহলে এটা তো অলরেডি এ প্লাস বি। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে সি, তাহলে এই যে প্লাস সি বসলো। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? ওকে ওকে, এইবার তুমি যদি এই যে ডিটাকে এখন আনো, দেখো আমি ডি ভেক্টরটাকে নিয়ে আসলাম, এই যে তার জায়গায় ডি ভেক্টরকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি? ডি ভেক্টরকে নিয়ে আসছি। তাই ডি ভেক্টরকে যদি নিয়ে আসো তাইলে এইবার কি হবে? এই যে তুমি এইভাবে চিন্তা করতে পারবে, এই যে এইটার সাথে ভালো করে দেখো, এইটার শেষ বিন্দুতে এইটার পাদবিন্দু আমরা বসাইছি, তাহলে এইটার পাদবিন্দু থেকে এটার শেষ বিন্দু পর্যন্ত যোগ করলে যেটা পাবো এটাই লব্ধি। লব্ধি হবে এই যে এইটা, লব্ধি কোনটা হবে? লব্ধি হবে এইটা, এটা লব্ধি হবে। তাহলে এই যে লব্ধিটা হবে যেটা, মানে এই যে লব্ধিটা হবে এটাকে আমরা অন্য কালার দিতে পারি, একটু অন্য কালার দিই, যেমন আমরা লাল কালার দিলাম, এই যে এইটা লব্ধি। তাহলে এই লব্ধিটা কী হবে দেখো, এই বাহু প্লাস এই বাহু, এখন এই বাহুর মান কত ছিল? এ প্লাস বি প্লাস সি ছিল, এই বাহুর মান ডি, তাহলে এই লব্ধিটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এগুলাকে আমরা হুদাই রিমুভ দিলাম, এগুলাকে তার জায়গায় বসাই দিই, তাহলে তুমি বুঝতে পারবে পুরোটা তার সেমই আছে। দেখছো দেখছো, আমি এটাকে আরও সুন্দর মতো বুঝাই, আবার বুঝাই, বহুভুজ সূত্র আবার বুঝাই। কোনো ঝামেলা আছে? তোমার ঝামেলা নেই। ঠিক আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর,
এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এইভাবে তুমি থিঙ্ক করো, এটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এটা ডি ভেক্টর। ঠিক আছে, তো এটার লব্ধি হইতেছে এইটা আমরা জানি। ঠিক আছে, বুঝছো, এটা লব্ধি হবে। আমি এটাকে এখন এইভাবে যোগ করলাম এবং আমি এটাকে প্রেডিক্ট করলাম যে এই লব্ধিটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। মনে করো আমরা তো এটা সূত্র মতোই জানি, বাট তোমার বিশ্বাস হইতেছে না আসলে এই লব্ধিটা হবে কিনা। আমি প্রেডিক্ট করলাম যে আমি বলছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে, তো আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন আদৌ হবে কিনা এটা তো জানি না। মনে করো তুমি ত্রিভুজ সূত্র দাও, তুমি বলো বহুভুজ সূত্র পৃথিবীতে কেউ কিছু নাই, আমি ত্রিভুজ সূত্র জানি, ত্রিভুজ সূত্র দিয়ে করতে পারি কিনা দেখি। তাহলে তুমি ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো, এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বইছে। ঠিক আছে, তাইলে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যেইটা পাবো এটাই হচ্ছে আমাদের লব্ধি। আর এই লব্ধির মান কি হবে? এই লব্ধির মান হবে এই যে এই দুইটার যোগফল এ আর বি। তাহলে এইটাই হবে আমাদের এ প্লাস বি। আমি একটু নিচে লিখি, এটা হবে আমাদের এ প্লাস বি। ঠিক আছে, এইবার তুমি মনে করো এইটা নাই, এটার এক্সিস্ট করতেছে না, তোমার কাছে এখন আছে এইটা, এই বাহু আর এই বাহু। ঠিক আছে, তুমি থিঙ্ক করো যে এই দুইটা বাহু আছে। এখন একটা বাহু হচ্ছে আমাদের এইটা, এ প্লাস বি একটা বাহু আর সি আর একটা বাহু। তাহলে এই বাহুর শীর্ষবিন্দুতে সি বাহুর পাদবিন্দু বসছে না অবভিয়াসলি। তাইলে তাদের লব্ধি কী হবে? যে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত এটা টান দিয়ে যোগ করলে যেটা পাবো এটাই হচ্ছে লব্ধি। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। লব্ধিটা কী হবে বলো? লব্ধিটা কী হবে? এই যে এই বাহুর যোগফল প্লাস এই বাহুর যোগফল। তাহলে এই বাহুটা কি এ প্লাস বি, এই বাহুটা হচ্ছে আমাদের এ প্লাস বি, আর এই বাহুটা হচ্ছে সি, তাহলে প্লাস সি। এটা হচ্ছে আমাদের লব্ধি। এরপরে চিন্তা করো এইটা, এই বাহু আছে। এখন এই বাহুর শীর্ষবিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে। ঠিক আছে, আরেকটা ভেক্টর শুরু হয়েছে। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যদি যোগ করি তাহলে যেটা হবে ওইটা লব্ধি। এখন লব্ধি হবে এই যে এইটা, এই যে এইটাই হবে লব্ধি। তাহলে লব্ধির মান কী হবে? এই এ প্লাস বি প্লাস সি এর সাথে এই ডি যোগ করবো, এই যে এ প্লাস বি প্লাস সি এর সাথে ডি যোগ করে যেটা আসছে এটাই লব্ধি। ব্যাপারটা বুঝছো? তো এইটা হচ্ছে, দেখো তুমি যদি আরও বাহু বাড়াও, দেখ তোমার মনে হয়েছে যে না আমি শান্ত না, আমি আরেকটা বাড়াইলাম এইদিকে, তোমার মনে হইলো যে তুমি আরেকটা বাড়াবে, যে আরেকটা বাড়াইছি আমি, কী বাড়াইছি? এটার নাম দিয়েছি ই। তাহলে এখন লব্ধি কী হবে? এটাকে আরেকটু লম্বা করি। ঠিক আছে, মনে করো আরেকটা বাড়াইলাম, সেটার নাম দিলাম ই। ঠিক আছে, সেটার নাম দিলাম ই। তাহলে লব্ধি কোনটা হবে? এখন লব্ধি হবে এইটা। এটার মান কী হবে বলো? এখন লব্ধি কোনটা হবে? এটা হবে। এবং এটার মান কি হবে? এটা হবে লব্ধি। এটার মান কি হবে? এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা অলরেডি এই ইর সাথে আসছে, তাহলে এটার মান হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এটা হচ্ছে লব্ধি। তো এইভাবেই বহুভুজ সূত্রটা কাজ করে। ঠিক আছে, সো এখানে তুমি যত ভেক্টরই আনো না কেন, সবসময় মনে হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করো, তাইলে লব্ধি পেয়ে যাও। ঠিক আছে, তো এতটুকু যদি ক্লিয়ার হও আমাকে বলতে পারো একটু ক্লিয়ার হয়েছে? তাইলে আমরা নেক্সট সূত্রগুলোতে যাব। আমরা তো অনেকক্ষণ পড়ে ফেলছি না, মোটামুটি 40 মিনিটের কাছাকাছি পড়ে ফেলছি। তো আসলে হিউজ পড়ালেখা হয়ে গেছে। ঠিক আছে, এবং ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক ভালোভাবেই। তো এবার সামান্তরিক সূত্রে যাওয়ার আগে, আচ্ছা বহুভুজ সূত্রটা তো আর বুঝছো, মানে কয়েকটা ভেক্টর বহুভুজের বাহু বরাবর ক্রিয়া করলে সর্বশেষ ভেক্টরটা বিপরীত ক্রমে মানে তাদের লব্ধি হবে। মানে অনেকগুলা ভেক্টর বহুভুজের বাহু বরাবর যদি ক্রিয়া করে, একই ক্রমে যদি ক্রিয়া করে, তাইলে সর্বশেষ বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি হবে। শেষ। ঠিক আছে, ওকে। এইবার আমরা সামান্তরিক সূত্রে যাওয়ার আগে, এটা মেইন সূত্র আর কি, আমরা ভেক্টর বীজগণিতের কয়েকটা কতিপয় সূত্র দেখে আসি, যেগুলো হচ্ছে ভেক্টর আসলে মেনে চলে আর কি। সো কয়েকটা সূত্রের মধ্যে একটা আমরা লিখতে পারবো বিনিময় সূত্র। বিনিময় সূত্র একটা, যেটাকে বলা হয় এ প্লাস বি ইজিক্যাল টু, তুমি চাইলে বি প্লাস এ লিখতে পারবা। দেখো আমরা যেভাবে লিখতে পারতাম 3 + 2 ইজিক্যাল টু 5,
সেম এটাকে 2+3 ও লিখতে পারতাম, 3+2 যে কথা, 2+3 এক কথা। তো ভেক্টর সাধারণ বীজগণিতের নিয়ম মানে না, আমরা জানি। তারপরে এই দিক দিয়ে দেখা যায় a + b = b + a লেখা যায়, এটা মানতেছে। আচ্ছা যাই হোক, এটা মানলে কেমনে মানে এটা আমরা দেখবো না। এরপরে আছে সংযোগ সূত্র। এরপরে কি আছে? সংযোগ সূত্র আছে, ঠিক আছে। সংযোগ সূত্রটা কি ভাই? সংযোগ সূত্র হইতেছে a + b, এই দুইটা যোগ করে যদি এর সাথে c ভেক্টর যোগ করো, তাহলে যেই মান আসবে সেম ভাবে তুমি যদি a ভেক্টরের সাথে b + c যদি যোগ করো, সেই মানটাই আসবে। এটা হচ্ছে সংযোগ সূত্র। তারপরে বন্টন সূত্র। বন্টন সূত্রটা হইতেছে বলো বন্টন সূত্র কি? বন্টন সূত্র হইতেছে, তুমি মনে করো a + b ভেক্টর আছে, এটাকে যদি এখানে m দিয়ে গুণ দাও, ঠিক আছে, তাইলে এই mটা এর সাথে গুণ হবে, এই mটা b এর সাথে গুণ হবে। মানে তুমি এইভাবে লিখতে পারবা, মানে m × a + b = ma + mb। তো এই সূত্রগুলা বা এই রুলসগুলা ভেক্টর মেনে চলে। আমরা একটু দেখবো যে এইগুলো আসলে কেমনে মানে। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো বিনিময় সূত্র। প্রথমে আমরা কি দেখবো? প্রথমে দেখবো হচ্ছে আমরা বিনিময় সূত্র। তো আসো আমরা হচ্ছে বিনিময় সূত্রটা দেখি। ঠিক আছে, তো দেখো এখন হচ্ছে আমরা বিনিময় সূত্রটা দেখবো। দেখো বিনিময় সূত্র কি ছিল? a + b = b + a। মানে এটা আদৌ কিভাবে হয় এটাই দেখবো, যে আসলেই a + b = b + a হয় কিনা। সো ভালো করে চিন্তা করে দেখো, এটা মনে করো আমাদের a ভেক্টর, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে a ভেক্টর। ওকে, এটা হচ্ছে আমাদের a ভেক্টর, এবং এটা মনে করো আমাদের b ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের b ভেক্টর, ঠিক আছে। তো এইবার এই a + b এর লব্ধি কি হবে? অবভিয়াসলি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, এটাই লব্ধি, মানে এটাই হবে আমাদের a + b। এটাই তো a + b, স্বাভাবিক না? এটা a + b। আচ্ছা, এইবার আমরা একটু পরে লিখি এই জিনিসটা, বুঝছো? তুমি দেখো এই যে এই ভেক্টরটা আছে b ভেক্টর, তো এই ভেক্টরটাকে আমরা চাইলে এইখানে এনে লিখতে পারি না? অবভিয়াসলি, কারণ দেখো সমান ভেক্টরের সংজ্ঞা কি? দুইটা ভেক্টরের মান যদি সমান হয় আর দিক যদি একই হয়, তাহলে এরা সমান ভেক্টর, ঠিক আছে। তো আমি দেখো এটার কি দিক চেঞ্জ করতেছি, দেখো এটা এক্স্যাক্ট এটাকেই নিয়ে আসতেছি, এই যে এটাকেই নিয়ে আসতেছি, দিক কি চেঞ্জ হয়েছে? হয় নাই। তো এটাকে এইখানে আনলাম আমরা। তো এইটা যদি b হয়, ভালো করে বুঝো, এইটা যদি b হয় তাহলে এটাও b, এটা যদি a হয়, ঠিক আছে, তাহলে আমাদের এটাও a, এটাকে আমরা উপরে নিছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের a। ওকে, তো আমরা কি বলতেছি? আমাদের বিনিময় সূত্র অনুযায়ী বলতেছি যে আমরা a + b = b + a হবে। তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড কি ভাই? লেফট হ্যান্ড সাইড হইতেছে a + b। সো আমরা একটু লেখা ট্রাই করে দেখো, লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে a + b। লেফট হ্যান্ড সাইড কি? a + b। এই লেফট হ্যান্ড সাইড = কি ভাই? a + b। ওকে, এখন এই যে a + b আছে, এই a + b মানে কি? এই যে a ভেক্টর, এখানে দেখো a ভেক্টরের শীর্ষবিন্দু থেকে b ভেক্টর শুরু হয়েছে, তাহলে আমাদের a + b এর লব্ধি হবে যে এইটা, মানে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, তাহলে এটাই হচ্ছে আমাদের a + b, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের a + b, বুঝতেছো? সো লেফট হ্যান্ড সাইড লেখার দরকার না, এটাই a + b। ওকে, তো সেমভাবে তুমি এবার এইখান থেকে চিন্তা করো, এখান থেকে চিন্তা করো, এটা তো বুঝলাম, এটা তো বুঝলাম। ওকে, এটাকে কপি করে এখানে আনি, ঠিক আছে। আর এটা মনে করো নাই, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা নাই। তো এইবার তুমি এটা চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের b ভেক্টর, এই b + a = কি? সেম আসে কিনা এটা আমরা দেখবো। এটা কি? এটা হচ্ছে আমাদের b ভেক্টর, ঠিক আছে। b ভেক্টরের শীর্ষবিন্দু থেকে a ভেক্টরটা শুরু হয়েছে, এই যে a ভেক্টরের পাদবিন্দু b ভেক্টরের শীর্ষবিন্দুতে, তাহলে আমাদের এটার লব্ধি কি হবে? এই যে প্রথম ভেক্টর, দেখো আমরা ফার্স্টে b ভেক্টর বলছি, পরে a ভেক্টর বলছি, b + a না, তাহলে প্রথমে b পরে a, তাহলে এর লব্ধি কি হবে? যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, তাহলে লব্ধি হবে এই যে b + a। লব্ধি কি হবে?
এই যে এটাই হবে তো এটাই হবে লব্ধি। তো লব্ধিটা কি পাইতেছি আমরা, এই যে বি প্লাস এ পাইতেছি লব্ধি, যে এটা হইতেছে আমাদের বি প্লাস এ। তুমি চিন্তা করে দেখো যে এ প্লাস বি এ আমাদের যে রেখাটা আসছিল বি প্লাস এ দিয়ে সেম রেখাটাই তো আসছে, মানে এইটা তুমি এখানে আইনা বসাই দেখো যে এক্সাক্ট সেম না, এক্সাক্ট সেম, ঠিক আছে। সো আমার তুমি ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে এই রেখাটা এ প্লাস বি, আবার এই রেখাটা সেম রেখাটা বি প্লাস এ, দ্যাট মিনস এ প্লাস বি আর বি প্লাস এ সেম কথা, একই কথা। এজন্যই আমরা বলতে পারি যে বিনিময় সূত্র ভেক্টর মেনে চলে এবং এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ তুমি লিখতে পারবা, পি প্লাস কিউ ইজিক্যাল টু কিউ প্লাস পি লিখতে পারবা, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আশা করি সূত্রটা বুঝতে পারছো। বলো সূত্রটা কি বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। এবার আমরা শিখব ভেক্টরের সংযোগ সূত্র। কি শিখব? ভেক্টরের সংযোগ সূত্র। তো এই সংযোগ সূত্রটা কি বলতেছে বলো? এই সংযোগ সূত্রটা কি বলতেছে? সংযোগ সূত্রটা বলতেছে যে এ প্লাস বি ভেক্টর যোগ করে যদি আমরা পরে সি ভেক্টর যোগ করি এটার সাথে, যে মান আসবে এ ভেক্টর রেখে বি প্লাস সি আগে করে, মানে বি আর সি ভেক্টর আগে যোগ করে পরে ওইটার সাথে এ ভেক্টর যোগ করলেও সেম মান আসবে, মানে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি। মানে এইটা তুমি দেখেই বুঝতেছো যে এখানে কি পার্থক্য। আগে ছিল ব্র্যাকেট এ প্লাস বি এর জায়গায় এখানে ব্র্যাকেট বি প্লাস সি এর জায়গায়, মানে ব্র্যাকেট দিয়ে কি বুঝাইতেছে, আগে আমরা এ প্লাস বি যোগ করবো, ঠিক আছে, পরে ওইটার সাথে সি যোগ করবো। এখানের এই ব্র্যাকেট কি বুঝাইতেছে, আগে বি প্লাস সি যোগ করে ওইটার সাথে এ যোগ করবো আর কি, বুঝছো? ওকে, তো এইবার আমরা তিনটা ভেক্টর মনে করো, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা মনে করো আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে আমাদের বি ভেক্টর এবং এটা মনে করো হচ্ছে আমাদের সি ভেক্টর, ঠিক আছে। এটা মনে করলাম আমাদের এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তো ভেক্টর তো আর সেম, মানে ভেক্টর তো এখানে কোনো ঝামেলা নাই, ভেক্টর তো ঠিকঠাক আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হইতেছে ভাইয়া এ প্লাস বি প্লাস সি, মানে আমি প্রথমে এ প্লাস বি যোগ করবো, মানে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করবো। তাইলে দেখো এই যে এ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে বি ভেক্টর শুরু হয়েছে, তাহলে যোগফল কি হবে, এই যে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, এটাই হবে আমাদের এ প্লাস বি। এটাই কি হবে, এটাই হবে আমাদের এ প্লাস বি। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আমি আরেকটা কাজ করতে পারি, আমি আগেই এই যে এটাকে ডুপ্লিকেট করে রাখি, এই যে সেম জিনিসটাকে আমি ডুপ্লিকেট করে রাখলাম, মনে করে যে উপরে রাখলাম, পরবর্তীতে আমি ওইটাতে কাজ করবো লেফট হ্যান্ড সাইডের, রাইট হ্যান্ড সাইডের। তাহলে এটা কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড, এটা কি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এই যে লেফট হ্যান্ড সাইডটাকে এইখানে কাজ করি, বুঝতেছো? ওকে, তো আমাদের এখানটাতে দেখো এ প্লাস বি, এ আর বি প্রথমে যোগ করবো, তাইলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে বি ভেক্টর শুরু হয়েছে, তাইলে এদের লব্ধি হবে এই যে এইটা, এ প্লাস বি হবে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। এ প্লাস বি কোনটা ভাই? এ প্লাস বি হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। তো আমরা তাদের কথা মতো এ আর বি ভেক্টর প্রথমে যোগ করছি, এরপরে কি করব, এই এ প্লাস বি এর সাথে দেখো এ প্লাস বি এর সাথে সি ভেক্টর যোগ করব। এবার আমি কি করব ভাইয়া, এবার আমি হচ্ছে এই যে এ প্লাস বি ভেক্টরের সাথে সি ভেক্টর যোগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর, এ প্লাস বি ভেক্টর যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে সি ভেক্টর শুরু হয়েছে, তাহলে তাদের লব্ধি হবে এইটা, এটা লব্ধি হবে না, এই ভেক্টরের আদি বিন্দু থেকে এই ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। তো এখানে লব্ধিটা কি পাইতেছি আমরা, মনে করি এটার নাম দিতে পারি আমরা পি কিউ আর এস, তাহলে আমাদের লব্ধিটা হইতেছে পিএস, এই পিএসটা হইতেছে লব্ধি, মানে এটাই পাইতেছি আমরা এ প্লাস বি প্লাস সি, এটা ঠিক আছে। আমরা লব্ধিটা কি পাইতেছি দেখো, এখানে আমরা এ প্লাস বি হিসেবে কি পাইছি ভাইয়া, পি আর পাইছি, এ প্লাস বি হিসেবে কি পাইছি, এই পি আরটাকে পাইছি, বুঝতেছো? ওকে, প্লাস এই সি মানে কি, সি মানে কি এখানে, সি মানে হচ্ছে এখানে আর এস, সি মানে কি এখানে আর এস, ঠিক আছে। তারপরে এই পিআর আর আর এস, পিআর আর আর এস যোগ করে আমরা কি পাইছি, পিএসটা পাইছি, কি পাইছি, পিএসটা পাইছি। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এবার সেম কাহিনীটা আমি এটাতে ঘটাই, এই যে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, মনে করো রাইট হ্যান্ড সাইড কি, এই যে এটা এ প্লাস বি প্লাস
ঠিক আছে, আমি নাম দেই PQRS, ঠিক আছে, ওইটার মতো সেম। তো এইবার আমি আগে কি করবো, আগে হচ্ছে বি আর সি যোগ করব, ঠিক আছে। তো বি আর সি যদি যোগ করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা সি ভেক্টর। বি ভেক্টরের শেষ বিন্দু থেকে সি ভেক্টরের শুরু হয়েছিল, তাইলে আমাদের এদের লব্ধি হবে যে বি ভেক্টরের পাদবিন্দু থেকে সি ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত হচ্ছে লব্ধি। আমাদের লব্ধিটা হচ্ছে এখানে এইটা। লব্ধিটা কি ভাইয়া? লব্ধিটা হচ্ছে এখানে এইটা, এই যে এই কিউএসটা হচ্ছে আমাদের এখানে বি প্লাস সি। বুঝছো? এখানে এ কোনটা? এ হচ্ছে পি কিউ, এ হচ্ছে পি কিউ, আর বি প্লাস সি এর জায়গায় আমরা কি পাইছি? কিউএস পাইছি। ভালো করে বুঝো, কিউএস পাইছি, ঠিক আছে। এবার আমি কি করবো? এবার আমি হচ্ছে এ ভেক্টরের সাথে বি প্লাস সি যোগ করবো। এই যে মানে এ ভেক্টরের সাথে বি প্লাস সি এর মান তো বের করে ফেলছি, বি প্লাস সি হয়ে গেছে এটা। এবার এ ভেক্টরের সাথে এই ভেক্টর যোগ করব, মানে এই পি কিউ এর সাথে কিউএস যোগ করব, ঠিক আছে। তো তুমি ভালো করে চিন্তা করে দেখো, এই যে এ ভেক্টর যেটা আছে এটার শেষ বিন্দু থেকে আমার এই বি প্লাস সি ভেক্টর শুরু হয়েছে, বা পি কিউ এর শেষ বিন্দু থেকে এই কিউএস রাশিটা শুরু হয়েছে। তাইলে অবভিয়াসলি আমাদের এদের লব্ধি হবে যে এটার পাদবিন্দু থেকে এটার শেষ বিন্দু পর্যন্ত। এই যে পি কিউ সামনে কিউএস পড়ে, তাহলে পি কিউ এর পাদবিন্দু থেকে পি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। এই যে এটা হইতেছে আমাদের লব্ধি। তাহলে আমাদের লব্ধি কি? এই যে এইটা, এই পিএসি হচ্ছে আমাদের লব্ধি। পি এর সমান কি আসবে? এ প্লাস বি প্লাস সি। এটা সমান আসবে এ প্লাস বি প্লাস সি। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা সমান আসবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই পি কিউ প্লাস কিউএস এর জায়গায় কি লিখতে পারবো? পিএস লিখতে পারবো, পিএস লিখতে পারবো। দেখো আমরা এ প্লাস বি প্লাস সি এর মানও পাইছি পিএস, আবার এ প্লাস বি প্লাস সি এর মানও পাইছি পিএস। দ্যাট মিনস সংযোগ সূত্র প্রমাণটা কি বুঝছো? মানে তুমি এখান থেকেও দেখতে পারবা, যদি একই চিত্রের মধ্যে যদি করতে চাও, একই চিত্রের মধ্যে করে ফেলতে পারবা। লাইক তুমি যদি বি প্লাস সি আগে যোগ করো, তাহলে বি প্লাস সিটা হবে, দেখো বি প্লাস সি এর মান হবে যে এটা হবে তোমার বি প্লাস সি, ঠিক আছে। এটা হবে তোমার বি প্লাস সি, এই যে এইটা হবে তোমার বি প্লাস সি, ঠিক আছে। পরে এই এর সাথে আবার বি প্লাস সি যোগ করলে এইটাই পাবা, এ প্লাস বি প্লাস সি পাবা, ঠিক আছে। এই যে দেখো, এই যে বি প্লাস সিটা এইটাই। তো এইটাই হচ্ছে তোমার কি ভাইয়া? এটাই হচ্ছে তোমার সংযোগ সূত্র। আশা করি বুঝছো। এরপরে আসো বন্টন সূত্র। এরপরে কি ভাইয়া? এরপরে হচ্ছে বন্টন সূত্র। তো এই যে বন্টন সূত্রটা কি? বন্টন সূত্রটা হচ্ছে আমাদের এই যে এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে। এটাকে যদি এম দ্বারা গুণ করি তাহলে এটা এম এ ভেক্টরের সাথেও গুণ হবে, এমটা বি ভেক্টরের সাথেও গুণ হবে, ঠিক আছে। এটা কেমনে প্রমাণ করবা? মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এইভাবেই থিঙ্ক করো তোমরা দোষ। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক আছে। এটা মনে করলাম ও, এটা পি, এটা হচ্ছে কিউ। তাইলে এটা হবে তাদের লব্ধি। এটা কি হবে? এটা হবে তাদের লব্ধি, ঠিক আছে। এটা হবে তাদের লব্ধি আর। ওকে, এইবার মনে করো এম ইন্টু এ প্লাস বি, এটার মানে কি? মনে করো তুমি এই যে বাহুর যেটা আছে, পি বাহু যেটা আছে, ঠিক আছে, পি বাহু তো অলরেডি আছে, এই পি বাহুটাকে তুমি বর্ধিত করছো, লাইক আরও বর্ধিত করছো, মানে এটার এম গুণ, মানে আগে যতটুকু ছিল এই ভেক্টরটা আগে যতটুকু ছিল তার এম গুণ বাড়াই ফেলছো, ঠিক আছে, এম গুণ বাড়াই ফেলছো। ভালো, আমি একটা কাজ করি, আমি এটাকে ডাবল করে ফেলি, ভালো হবে না? ডাবল করে ফেলি। ডাবল কেমন করে? তুই এমনি আন্তাজের উপর করতে হবে, এটাই আর কি। মনে করে এই যে এটা ডাবল হয়ে গেছে, কথার কথা। আচ্ছা, ডাবলটা অন্য কোনো এত করা যায় কিনা? যাবে। আমরা একটা কাজ করি, এটা আনছি, এই যে মানে মনে করে যে আমরা দ্বিগুণ করছি, কথার কথা। এই যে ডাবল তাইলে কত আসতেছে? এই যে এখান থেকে এতটুকু যেটা আসতেছে এটাই ডাবল। এই যে এখন যেটা, এটা ডাবল। এই যে ডাবলটা, এটাকে ডাবল করে ফেলছি, বুঝছো? তো এই ডাবলটাই এইখানে আইনা বসাই, এই যে মানে আগেরটার ডাবল হয়েছে, আগেরটার জায়গায় আমি বসাইতেছি, আগেরটার জায়গায় বসাইতেছি, জাস্ট বুঝাইতেছি যে আগেরটার ডাবল, এই যে দ্বিগুণ, ঠিক আছে, জাস্ট দ্বিগুণ হয়ে গেছে। সেমভাবে এটাকে ডাবল করছি, মানে কি দেখো, এম ইন্টু এ প্লাস বি, মানে হচ্ছে এ আর বি দুইটাকে মানে এম গুণ করবা, মানে আমি ডাবল করছি তো এটাকেও ডাবল করতে হবে, এই যে বি যেটা আছে এটাকে ডাবল করতে হবে, ঠিক আছে।
এটাকে তুমি ডাবল করো, তো এটা হচ্ছে একটা, এটার মধ্যে উপরে এটাকে নিয়ে বসাই, তাহলে ডাবলটা আমরা পেয়ে যাব। ওকে, এই যে ডাবল হয়ে গেছে না? তাহলে পুরোটা যোগ করো, এই যে একদম এক্সাক্ট বসা, এই যে ডাবলটা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে ডাবল। এই যে এইটাই না এখানে বসা, মানে এটাকে আমি দ্বিগুণ করছি। এখন কী করছি? দ্বিগুণ করছি। ভালো করে বুঝো কী করছি? দ্বিগুণ করছি, একদম এক্সাক্টভাবে বসাইলাম। তাইলে তুমি এটা পুরোপুরি যোগ করো, দেখবো এটা কি ওইটার সাথেই কানেক্ট হবে, দেখছো? ওকে, তো তুমি এটাই দেখাবা যে a প্লাস বি ইন্টু এম ইজিক্যাল টু এম ইন্টু এ প্লাস এম ইন্টু বি। তো এটা ও পি কিউ ছিল, এটা মনে করো আমরা এস দিই, এটাকে টি দিলাম, ঠিক আছে? ওকে, এইবার এটার হিসাব নিকাশ দেখো, অথবা মনে করো এটাকে আরেকটা কাজ করি, এটাকে আমরা এম দেই, এটাকে এন দেই, বুঝছো? তাহলে এখানে ওপি সমান, এই যে ওপি, এই ওপি সমান ছিল হচ্ছে আমাদের এ, ঠিক আছে? এখন এই ওএম যে আনছি আমরা, ওএমটাকে কি করছি? এই ওপি এর দ্বিগুণ করছি, একটা নির্দিষ্ট গুণ করছি, মনে করে এম গুণ করছি। তাহলে ওএমটাকে কি করছি আমি? ওপি এর, দেখো ওপি এর এম গুণ করছি, এই ওপি যেটা ছিল ওপি এর এম গুণ করছি ওএমটাকে, ঠিক আছে? এম গুণ করছি। তাইলে এই ওএম সমান কী হবে বলো? এম ইন্টু এই ওপি মানি কি? ওপি মানি তো এ, ওপি মানি তো এ, তাহলে এম ইন্টু এ। আমি পেলাম ওএম সমান এম ইন্টু এ। সেইভাবে তুমি যখন এম এনটা বের করবা, ঠিক আছে, এই এম এন ইজিক্যাল টু কী হবে? এম এন ইজিক্যাল টু কী হবে? দেখো এম এনটা আমি এই যে পি কিউ বা এই বি ভেক্টর যেটা ছিল এটার দ্বিগুণ করছি বা এটার এম গুণ করছি, ঠিক আছে? দ্বিগুণ না, মনে করো আমরা তো এম দিয়ে এখানে করতেছি, সো এম গুণ করছি, তাহলে এই এম এনটা হবে বি এর এম গুণ, তাহলে এম ইন্টু বি। ব্যাপারটা কি বুঝতে পারছো? এম ইন্টু বি। ওকে, এইবার দেখো আমরা সদৃশ কোণী ত্রিভুজের শর্ত জানি, দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাইলে তাদের অনুপাতগুলো সবসময় সমান হয়। সদৃশ কোণী ত্রিভুজের বাহুর অনুপাতগুলো সবসময় সমান হয়, এটা আমরা জানি, ঠিক আছে? তুমি এখানে দুইটা ত্রিভুজ পাইতেছো, ভালো করে বুঝো। একটা ত্রিভুজ হইতেছে তোমার এইটা ও পি কিউ একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ হইতেছে ও এম এন আরেকটা ত্রিভুজ। এই হচ্ছে দুইটা ত্রিভুজ, তুমি দুইটা ত্রিভুজ পাইতেছো, ঠিক আছে? তোমার ক্ষেত্রে বুঝতে সুবিধা হইতো যদি আমি দুইটা ত্রিভুজকে আলাদা করে লিখতাম। আমি একটা কাজ করি, এটাকে কপি করে এখানে লিখি। দেখো তুমি দুইটা ত্রিভুজ চিন্তা করো, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে মনে করো আমার বড় ত্রিভুজটা, যেটার এটা হচ্ছে ও এম এন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমার বড় ত্রিভুজটা, ঠিক আছে? এটার ভেতরে যে আরেকটা ছোট ত্রিভুজ আছে ওইটাকেও আমি এখানে নিয়ে আসি, ওইটাকে নিয়ে আসে আলাদা করে ফেলি, ঠিক আছে? ওকে, এই যে ছোট 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 ত্রিভুজটাকে পেয়ে গেলাম, এটা ছিল ওপি কিউ, ঠিক আছে? এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ও পি কিউ, বুঝতেছো? ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের এ, এটা ছিল বি, আর এটা ছিল আমাদের আর, ঠিক আছে? বা আর বা এটাকে হচ্ছে আমরা এ প্লাস বি লিখতে পারি। এটা কি হবে? এটা অবভিয়াসলি আমাদের এ প্লাস বি হবে। এটা কি হবে? এটা হবে আমাদের এ প্লাস বি, ঠিক আছে? তো এটা 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 এ আর এটা বি হলে এটা তো এ প্লাস বি হবে, যোগফলই হবে আর কি, এই দুটোর যোগফল। এটা তো আর বুঝতেছো? ওকে, এখন আমরা ওএমটাকে কি লিখছিলাম? ওএমটা হয়ে গেছিল হচ্ছে আমাদের এ এর এম গুণ, এই ওএমটা হচ্ছে এম ইন্টু এ। এই ওএমটা কি? ওএম হচ্ছে এম ইন্টু এ, আর এমএনটা হয়ে গেছে এম ইন্টু বি, মানে এই বি ভেক্টরটা দেখো, বি ভেক্টরটার এম গুণ হয়ে গেছিল এম ইন্টু বি। এখন আমাকে দেখাইতে হবে যে এই ওএন ভেক্টরটা এম ইন্টু এ প্লাস এম ইন্টু বি,
ঠিক আছে? আচ্ছা, অথবা m ইন্টু a প্লাস বি, এটা দেখাইতে হবে আর কি, ব্যাপারটা বুঝছো? ওকে, সো তুমি কেমনে দেখাবা? আমরা একটু সদৃশ কোণী ত্রিভুজের সূত্র হিসাবে জানি যে আমরা যদি অনুপাত আকারে লিখি, লাইক মনে করো এই যে এখানে এই দুইটা সদৃশ কোণী ত্রিভুজ, এই বাহুকে রিপ্লেস করতেছে এই বাহু, এই বাহুকে রিপ্লেস করতেছে এই বাহু, এই বাহুকে এই বাহু, তো তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা এখানে সদৃশ কোণী ত্রিভুজের শর্ত অনুসারে, সদৃশ কোণী ত্রিভুজের শর্তানুসারে, বলো সদৃশ কোণী ত্রিভুজের শর্তানুসারে কি লিখতে পারবা? তুমি এটা লিখতে পারবা যে OM বাই OP, ঠিক আছে? এই যে OM বাই OP, তুমি তো OP থেকে OMটাকে M গুণ করছো, ঠিক আছে? সেমভাবে এই যে কি আছে এখানে MN বাই PQ, MN বাই PQ, দেখো এই বাহুর সাথে এই বাহুর মিল ছিল, সো এই OM বাই OP, OM এবং OP এর অনুপাত MN এবং PQ এর অনুপাতের সমান, সাথে এই বাহুটাকে রিপ্লেস করতেছে এই বাহু, তুমি সেইভাবে লিখতে পারবা ON বাই এটা কি ছিল OQ, ON বাই OQ, এই সবগুলোর অনুপাত কি ছিল? আমাদের M ছিল। এই সবগুলোর অনুপাত কি ছিল? M ছিল। ভালো করে বুঝো। তাইলে আমার তো দরকার এখন আমি ON এর মানটা বের করব। তাহলে এখান থেকে দেখো ON ইকুয়াল টু আমরা কি পাবো? এতটুকু চিন্তা করো, এতটুকু থেকে যদি আমরা লিখতে চাই, আর গুণন করলে দেখো আমরা পাবো, আর গুণন করলে পাবো ON ইকুয়াল টু M ইন্টু OQ, এটা পাবো। ON ইকুয়াল টু কি পাবো? M ইন্টু OQ, আর গুণন করছি। ON ইকুয়াল টু কি পাবো? M ইন্টু OQ। তো এইবার দেখো আমরা যদি ON এর মান বের করতে চাই, ON ভেক্টরটার মান বের করতে চাই, তাহলে কি লিখতে পারবো? M ইন্টু OQ, OQ আছে না, দেখো M ইন্টু OQ, OQ, তাইলে ON ইকুয়াল টু M ইন্টু OQ এর মান আমরা আগে থেকেই জেনে, দেখো OQ মানে কি? A প্লাস বি না? OQ মানে কি? যে A প্লাস বি, আগে থেকেই তো এটা বের করে ফেলছি। OQ মানে কি? A প্লাস বি, ঠিক আছে? OQ মানে কি? A প্লাস বি। সো আমরা এখান থেকে পাইলাম ON ইকুয়াল টু M ইন্টু A প্লাস বি। আর এই ত্রিভুজ থেকে যদি তুমি চিন্তা করো, তাহলে দেখো এখানে তুমি দেখতেছই OA হচ্ছে M ইন্টু A, MN হচ্ছে M ইন্টু বি। OM এর শেষ বিন্দু থেকে MN ভেক্টরটা শুরু হয়েছিল, তাহলে তাদের লব্ধি হবে যে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু, যে এটা। তাহলে এই ON যেটা, ON সমান তুমি কি পাবা? ON সমান পাবা এই যে এইটা এবং এটার যোগফল, মানে M ইন্টু A প্লাস M ইন্টু বি। তাহলে দেখো ON সমান আমি M ইন্টু A প্লাস M ইন্টু বিও পাইতেছি, আবার ON সমান M ইন্টু A প্লাস বিও পাইতেছি। দ্যাট মিনস আমরা লিখতে পারি অতএব M ইন্টু A প্লাস বি। দেখো এটা তো ON সমান M ইন্টু A প্লাস M ইন্টু বিও পাইছে, আবার এখানে ON সমান M ইন্টু A প্লাস বিও পাইছে, তাহলে আমি লিখতে পারবো M ইন্টু A প্লাস বি এটা সমান M ইন্টু A প্লাস M ইন্টু বি। আশা করি সুন্দর মতো বুঝতে পারছো, বুঝছো না? বুঝছো? বলো বুঝা গেছে? তো এটাই হচ্ছে ভেক্টরের বন্টন সূত্র। ক্লিয়ার? ক্লিয়ার। তো এইগুলো আসলে খুব বেশি দরকারে আসে না, দরকারে আসে যেটা ওইটা এখন আমরা পড়বো, ভেক্টরের সামান্তরিক সূত্র। সো সামান্তরিক সূত্রটা কি? মানে সংজ্ঞা যাই লেখা থাকবে, আমরা মনে করো সংজ্ঞা জানি না। সামান্তরিক সূত্রটা হইতেছে যদি দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, মনে করো OA সামান্তরিকের, ঠিক আছে, মানে একটা সামান্তরিক বা ফার্স্টে দুইটা ভেক্টর চিন্তা করো, OA একটা ভেক্টর, OB একটা ভেক্টর, ঠিক আছে, OB একটা ভেক্টর, ঠিক আছে, OA একটা ভেক্টর, AB একটা ভেক্টর। এই ভেক্টরের নাম মনে করো P, এই ভেক্টরের নাম মনে করো Q। তো এই দুইটা বাহু যদি সামান্তরিকের, কি বলতেছি, এই দুইটা বাহু যদি, এই দুইটা ভেক্টর যদি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হবে কর্ণ বরাবর। লব্ধি কি হবে? কর্ণ বরাবর, ঠিক আছে। এখন তোমাকে দেখাই লব্ধিটা কই পাবা। এটা যদি সামান্তরিকের একটা বাহু হয়, ঠিক আছে, তাহলে সেম বাহুটা তো এটাও হবে, মানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল জানো তো, এটাকে এখানে নিয়ে নিছি, এটাও এখানে যাবে, মানে সেম, এগুলো সেম হবে, মানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।
এটা হচ্ছে আমরা আগে থেকেই জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে তুমি এইখানে চিন্তা করো যে এই দুইটা OA এবং OB যদি সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু হয় এবং এই দুইটা যদি একই বিন্দুতে ক্রিয়া করে, দুইটা ভেক্টর, লাইক মনে করো O বিন্দুতে OA একটা ভেক্টর, OB একটা ভেক্টর, মানে একই বস্তুর উপর সমজাতীয় দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটা বাহু বরাবর ক্রিয়া করলে এইটার লব্ধি হবে এই যে কর্ণ বরাবর। ঠিক আছে, বুঝতেছো? তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা ভেক্টর A এদিকে কাজ করতেছে আর একটা ভেক্টর B এইদিকে কাজ করতেছে, মানে মনে করো আমাকে কেউ এইদিকে টানতেছে আবার কেউ এইদিকে টানতেছে, তাহলে আমি কোন দিকে যাব? না এটার দিকে যাব না এটার দিকে যাব, আমি যাব তারা যে টানতেছে আমাকে তাদের মাঝ বরাবর যে কোনো একটা জায়গায়। ঠিক আছে, যার শক্তি বেশি থাকবে তার কাছ দিয়ে যাব, ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে এটাই হয় তার লব্ধি, এটাই হয় তার লব্ধি। ঠিক আছে, এটা হচ্ছে তার লব্ধি। এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা কিউ ভেক্টর হয়, তার লব্ধি হবে এই যে সামান্তরিকের কর্ণ, যেটা কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধি, এটাই আমাদের লব্ধি। সামান্তরিকের কর্ণটাই হবে আমাদের লব্ধি। এটা হচ্ছে সামান্তরিক সূত্র। কি বলছে? কোনো সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, দেখো একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কোণার উপর, কোনো কোণার, যে কোনো একটা কোণার উপর একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, এটা মান ও দিক নির্দেশ করে যদি, ঠিক আছে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুইটার লব্ধির মান ও দিক নির্দেশ করবে। মানে ভেক্টর দুইটার লব্ধি হবে এইটা, এই সামান্তরিকের কর্ণ বরাবর, এবং এটার ভেক্টর দুইটার লব্ধি হবে, লব্ধির মান হবে, সাথে দিকও হবে। তো মনে করো এটা বুঝাইতেছি একটু পরে দিক কই থেকে আসলো, এখানে আমি কর্ণ দিয়ে দিছি, সামান্তরিকের কর্ণ ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে, তো এইবার এই যে সামান্তরিকটা এখানে আছে, এটাকে বেশি এবড়ো তেবড়ো করে ফেলছি, আমরা একটু মুছি নাকি? ওকে, তো আমরা জানলাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। ঠিক আছে, তো এবার লব্ধির মানটা কত আমরা নির্ণয় করতে চাইতেছি। বা তুমি মনে করো এই যে অ বিন্দুতে আমাদের একটা ভেক্টর এই দিকে যেটা ভেক্টর কাজ করছিল, ওই ভেক্টরটার কালার একটু চেঞ্জ করে রাখি, আমি মনে করি এটাকে হলুদ করলাম, না সবুজ করলাম, এটাকেও সবুজ করলাম। ঠিক আছে, সো এই দুইটা ভেক্টর আমাদের কাজ করছিল, মেইন দুইটা ভেক্টর ও বিন্দু বরাবর এই দুইটা ভেক্টর কাজ করছিল, এবং তাদের লব্ধিটা হয়েছে আমাদের আর। তাহলে এই দুইটা ভেক্টর ভালো করে বুঝো, দুইটা ভেক্টর যে যত ডিগ্রি কোণে পরস্পর যত ডিগ্রি কোণে মানে ক্রিয়া করছিল, ওই কোণটাকে ধরলাম হচ্ছে আমরা আলফা। কি ধরছি? আলফা। আমার কাজ হইতেছে এখন এই লব্ধির মান কত এটা আমি বের করব, লব্ধির মান কত এটা আমি বের করব। তো এটা যদি আলফা হয়, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু লব্ধির মান বের করবে। সো লব্ধিটা হইতেছে এই যে এটাই হচ্ছে তার লব্ধি, এটা হচ্ছে তার লব্ধি। তো ও এ এটা ছিল বি, তাহলে এটা মনে করো সি। ঠিক আছে, ওকে। তো এই যে ওসি এর মান বের করে যদি বের করে ফেলতে পারো, তাইলে মনে করো তোমার লব্ধির মানও বের হয়ে যাবে। তাহলে এসির মান কেমনে, ওসির মান এখানে কি বের করতে পারবা না স্বাভাবিকভাবে। তুমি কি করতে পারো, তুমি যদি এটাকে কোনো রকম পিথাগোরাসে নিয়ে নিতে পারো, লাইক এটাকে আমি এইদিকে এমনভাবে বর্ধিত করলাম যাতে এখান থেকে লম্ব একটা টানতে পারি। ঠিক আছে, এখানে লম্ব হয় নাই, ঠিকঠাক মতো করি। ওকে, আমি কি করছি, আমি হচ্ছে এই যে এই বাহুটাকে একটু বর্ধিত করছি। কি করছি? বাহুটাকে বর্ধিত করছি, এমনভাবে বর্ধিত করছি যাতে এখানে লম্ব উৎপন্ন হয়। ঠিক আছে, মানে অয়ে বাহুটাকে ওই পর্যন্ত বর্ধিত করছি যাতে এই যে সি থেকে যদি আমি লম্ব আঁকি ওইটা ই বিন্দুতেই আসে। ঠিক আছে, মানে হচ্ছে এই যে ওই আর সিই পরস্পর লম্ব। ঠিক আছে, তাইলে এইবার যদি তুমি চিন্তা করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, কোনটা? এই যে এইটা ও সিই, এটা একটা সমকোণী ত্রিভুজ।
বলো এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হইলে এটা যদি লম্ব সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান আমরা জানি, দেখো এই সমকোণী ত্রিভুজে ত্রিভুজ অ ই সি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সো লম্ব মনে করো একটা আছে, সো আমার হচ্ছে আমি লম্ব ভূমি যে কোনোটা ধরতে পারো, ঝামেলা নেই, আমি ওই ধরলাম। এইটা মনে করো লম্ব বা ভূমি, আর এটা হচ্ছে আরেকটা সি। ঠিক আছে, তো অতিভুজ স্কয়ার ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু ওই স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে বলো? এতটুকু কি বুঝছো? ওকে, এটাকে আমি অপর পৃষ্ঠায় কপি করে ফেলি, এটাকে বিশ্লেষণ করি কপি করে। ওকে, তাহলে এইবার দেখো আমরা তো এই অসিটাই বের করবো, অসিটাই তো আমাদের লব্ধি। তাহলে এই অসি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? এই ওই যেটা আছে ওইকে আমরা চাইলে ওএ প্লাস এই লিখতে পারবো না? বলো, ওএ প্লাস এই লিখতে পারবো। ওইকে ওএ প্লাস এই লিখতে পারবো, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে এখানে সি স্কয়ার আছে। ঠিক আছে, এখন এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর পরে সি স্কয়ার তো এখানে আছে। ব্যাপারটা বুঝছো? বলো, বুঝা গেছে? ওকে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ ই সি এ, ঠিক আছে, তুমি যে এখানে বর্ধিত যা আছে, দেখো তুমি ও এর মান জানো, ও এর সমান পি, এটা তুমি জানো। ঠিক আছে, এসি সমান যে কিউ, এটা তুমি জানো, মানে ও এর মান পি, এসির মান কিউ, এগুলো তুমি জানো। মানে এখান থেকে ও এর মান জানো আর এসির মান জানো, বাকি যা আছে এই সি এগুলার মান তো জানো না। তুমি কি করবা? এই সির মানগুলা এসি অথবা ও এর মাধ্যমে প্রকাশ করবা, মানে এই কিউ আর পি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ব্যাপারটা বুঝছো? তুমি কি করতে পারো, এটা একটা সমকোণী ত্রিভুজ না এইসি, তাহলে এইসি যদি সমকোণী ত্রিভুজ হয়, ওই ত্রিভুজের দেখো এই কোণ যদি আলফা হয়, স্বাভাবিকভাবে এই কোণটাও আলফা হবে। মানে এইটা তো এই দিক বরাবরই গেছে, এবং এই বাহু যেই দিকে আছে সেম ভাবে এই বাহুটা আছে। দ্যাট মিনস অবভিয়াসলি এখানে যে কোণ, এখানে সেম কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সেম কোণটাই উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো এই বাহুর মান আমি জানি, তুমি চ্যাপ্টার 10-এর কনসেপ্ট দূরত্ব উচ্চতা, এই বাহুর মান জানি, আমি মনে করো এই বাহুর মানটা বের করবো। এইর মানটা কেমনে বের করব? আমি চাইলে দেখো এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমার অতিভুজের মান জানি, ভূমির মান বের করবো, তাহলে আমি cos থিটা দিয়ে লিখতে পারবো, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা জানি ত্রিভুজ এই সি থেকে লিখতে পারবো cos আলফা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, মানে এই বাই এসি, তাইলে cos আলফা ইজ ইকুয়াল টু এই বাই এসির মান কত? এই এসিটা কত? কিউ না? আমরা অলরেডি জানি। ঠিক আছে, আমি জাস্ট মানটা লিখতেছি, মান কিউ ভেক্টরের মানটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, মানে অনলি কিউ লেখা যায়, তোমরা জানো। তাহলে আর গুণন করলে পাবা এ ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। বলো, এটা পাইছি না? এ ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা পাইছি। সেইমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমার সির মানও বের করা লাগবে, শুধু এই বের করলে হবে না, সিও বের করা লাগবে। সিটাকে তুমি কেমনে বের করবা? এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ কিসে আছে? সাইনে, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারবা, সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে সি ডিভাইডেড বাই অতিভুজ কোনটা? অতিভুজ এসি। ঠিক আছে, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এসির মান হচ্ছে কিউ। ক্রস গুণন করলে তুমি কি পাবা? ক্রস গুণন করলে তুমি এটা পাবা যে সি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। সি ইজ ইকুয়াল টু কি পাবা? কিউ সাইন আলফা। বুঝছো? তাহলে এখান থেকে দেখো তুমি কি লিখতে পারবা? ও স্কোয়ার প্লাস ও এর জায়গায়
ও এর জায়গায় তুমি কি লিখতে পারবা, ও এর জায়গায় তুমি পি লিখতে পারবা। ও এটা কি, ও এটা পি, ও এর মান কি পি, তাহলে পি স্কোয়ার প্লাস 2, ও এর জায়গায় তুমি কি লিখতে পারবা, পি লিখতে পারবা। আর এর জায়গায় কিউ কজ আলফা লিখতে পারবা, এই যে কিউ কজ আলফা, ঠিক আছে। এর জায়গায় কিউ কজ আলফা লিখতে পারবা, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও, ঠিক আছে। আর এখানে সি স্কোয়ার আছে, সির জায়গায় কিউ সাইন আলফা লিখতে পারবা, স্কোয়ার আছে স্কোয়ার দাও, বুঝতেছো। এখান থেকে আমরা পাবো পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ঠিক আছে। আর এখানে কি পাইলাম দেখো, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস এখান থেকে পাবো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি অসি স্কোয়ার, এই অসি স্কোয়ার মানে কি বলো, অসি স্কোয়ার, এই অসিটা মানে কি, অসিটা মানেই তো লব্ধি, তাহলে এটাকে আর স্কোয়ার লিখতে পারবো, লব্ধির মান তো আর, তো আমরা মনে করি লব্ধির মান বের করবো। সো আমরা এতক্ষণে কি পাইলাম, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কোজ স্কোয়ার আলফা। এখান থেকে দেখো দুইটাতেই কিউ স্কোয়ার আছে, আমরা কিউ স্কোয়ার কমন নিয়ে নিতে পারবো। কিউ স্কোয়ার কমন নিলে কী পাবো, প্রথমটাতে কোজ স্কোয়ার আলফা, পরেরটাতে সাইন স্কোয়ার আলফা। এবার তোমরা সবাই জানো কোজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফার মান কত, মানে কোজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা কত, 1 না 1। এখান থেকে আমরা পাবো আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কোজ আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু এটার মান হচ্ছে 1। তাহলে আমরা যদি সাজাইয়া লিখি তাহলে আর স্কোয়ার ইজগুলো কি লিখতে পারবো, এখানে ফার্স্টে পি স্কোয়ার লিখলাম, কিউ স্কোয়ার রেখে কিউ স্কোয়ারই এটাকে সামনে লিখলাম, 2 পি কিউ কজ আলফাকে আমরা একটু পরে লিখলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি শুধু লব্ধির মান বের করতে চাই, যে লব্ধি আর সমান কি, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা আছে, স্কোয়ারটা জাস্ট রুট ওভার হয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লব্ধির মান, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। বলো বুঝা গেছে, বলো বুঝতে পারছো, এটা হচ্ছে লব্ধির মান। সামান্তরিক সূত্র দেখেই লব্ধির এক্সাক্ট মান কত এটা আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, হিউজ পড়ালেখা। আমরা কিন্তু হিউজ পড়ালেখা করে ফেলতেছি ব্রো, মানে এক এক ক্লাসে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাইতেছে। ওকে, বুঝতেছো। তো এটাই হচ্ছে লব্ধির মান, এই যে এটাই লব্ধির মান বের করতে হচ্ছে না, এটাই লব্ধির মান। আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ঠিক আছে, বুঝতেছো। ওকে, এইবারে আমরা লব্ধির দিক নির্ণয় করব। কি নির্ণয় করবো, লব্ধির দিক নির্ণয় করব। তো এটাকে আমি কপি করি, আমরা এটা দেখেই লব্ধির দিক নির্ণয় করব। সো এই মানটাকে আমরা বাদ দেখি, ঠিক আছে। তো দিকটা এটুকু মুছে আমি আবার সবগুলা দেই আর কি, ঠিক আছে, একটু চাবড়া হয়ে গেছিল। তো এটা ছিল হচ্ছে আমাদের পি, এটা ছিল এ, এটা ছিল ই, এটা ছিল কিউ, ওকে, এটা ছিল আলফা। ভাইয়া লব্ধি কই, আমার সামান্তরিকের দুইটা বাহু ছিল, এই যে অ এবং অবি, এই দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করছিল। দেখো এইগুলা কিন্তু একই কোণার উপর ক্রিয়া করছে, মানে এই দুইটার কিন্তু পাদবিন্দু একসাথে। এই ভেক্টরের পাদবিন্দু যে এখান থেকে স্টার্ট হয়েছে, এই ভেক্টরের পাদবিন্দু একই বিন্দু থেকে হয়েছে, ঠিক আছে। বুঝছো, সামান্তরিক সূত্র কিন্তু অন্যরকম, দুইটা সামান্তরিক সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করবে, তাদের লব্ধি কই, লব্ধি হচ্ছে এইটা। তাহলে লব্ধির দিক সে কোন দিকে গেছে, দেখো আমরা যদি পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করছে, এটাকে যদি থিটা ধরি, যে পি ভেক্টরের সাথে এখানে যে কোণটা উৎপন্ন করছে এটাকে যদি থিটা ধরি এবং এই থিটাটাই যদি লব্ধির দিক হয়, তাহলে লব্ধির দিকটা কত আমরা বের করে ফেলতে পারবো। মনে করো এই যে পি ভেক্টরের সাথে বা অয়ে বাহুর সাথে যে কোণটা উৎপন্ন করছে এটাকে ধরলাম আমরা লব্ধির দিক, যে এত ডিগ্রি কোণে পি ভেক্টরের সাথে এত ডিগ্রি কোণে লব্ধিটা গেছে, আমরা এইভাবে আনসার বলতে চাইতেছি। তখন আমরা কেমনে বের করতে পারবো, দেখো আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা আছে ও সি ই, যে সমকোণী ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এই কোণটা যদি বের করতে চাই, ঠিক আছে, এই কোণের ক্ষেত্রে
এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এটা লম্ব, এটা ভূমি। ওকে, তাহলে এটা লম্ব, এটা যদি ভূমি হয় তাহলে আমরা এটা সুন্দর মতো লিখতে পারবো যে tan θ = লম্ব বাই ভূমি, তাহলে tan θ = CE ডিভাইডেড বাই OE। বলো বুঝছো? এরপরে দেখো tan θ = এটা এত কষ্ট করে শেখা লাগবে না, আমি আরো সহজে কিভাবে শিখবো এটা বুঝিয়ে দিতেছি, প্রবলেম নেই। CE ডিভাইডেড বাই OE এর জায়গায় তুমি লিখতে পারবা OA প্লাস A। কি লিখতে পারবা? OA প্লাস A। বুঝতেছো? তো tan θ = এই CE কত? বলো CE এর মান আমরা কত পাইছিলাম? CE = পাইছিলাম এই CEটাকে আমরা পাইছিলাম Q sin আলফা, আর এইটাকে পাইছিলাম Q cos আলফা। মনে আছে? মনে আছে? আগের পৃষ্ঠায় দেখো, এইটাকে Q cos আলফা, CEটাকে Q sin আলফা পাইছিলাম। তাইলে তুমি CEর জায়গায় বসাইতে পারবা যেটা, সেটা হচ্ছে Q sin আলফা, ঠিক আছে? ওয়েটা কি? ওয়ে হচ্ছে আমাদের P, এই যে ওয়ে হচ্ছে P, আর এই কত? এই হচ্ছে Q cos আলফা, cos আলফা, ঠিক আছে? তো এখান থেকে তোমার থিটাটাই হচ্ছে লব্ধির দিক, তাহলে থিটা = কি পাইতেছি? Q sin আলফা ডিভাইডেড বাই P প্লাস Q cos আলফা। সরি, এখান থেকে তো থিটা রাখলে tan যেটা, এটা ইনভার্স হয়ে আসবে, tan ইনভার্স এটা হবে Q sin আলফা ডিভাইডেড বাই P প্লাস Q cos আলফা, ঠিক আছে? তো এইবার তুমি দেখো Q θ = কি পাইছি? tan ইনভার্স Q sin আলফা বাই P প্লাস Q cos আলফা। তুমি এটা কি এইভাবে মনে রাখবা? তুমি দেখো এখানে একটা ব্যাপার করছে, যার সাথে কোণটা উৎপন্ন করছে, থিটাটা যার সাথে উৎপন্ন করছে, P এর সাথে উৎপন্ন করছে, আমরা বলছি এটা কার সাথে কোণ? P এর সাথে কোণ। এই থিটাটা কার সাথে? P এর সাথে কোণটা উৎপন্ন হয়েছে, ব্যাপারটা বুঝছো? P এর সাথে এই কোণটা। তো যার সাথে কোণ সে সিঙ্গেল বসছে, বাকিটার সাথে উপরে সাইন আলফা, নিচে cos আলফা, এটা তো। তাইলে যদি তুমি কিউ এর সাথে কোণ বের করতে চাইতা, কোণ কত এটা বের করতে চাইতা, যে এইখানে কোণটা কত হইছে, ওইটাকে যদি থিটা ধরতা তাইলে কি হইতো? মানে ওইটাকে যদি থিটা ধরতা তাইলে কি হইতো? তাইলে হইতো এইটা। দেখো মনে একবার যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তখন হইতো এটা tan ইনভার্স। ভালো করে বুঝো, যদি কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে এটা যদি বের করতে চাইতা, তাহলে এখানে কিউটা নিচে সিঙ্গেল বসতো, বাকিটার সাথে উপরে হইতো সাইন আলফা, নিচে হইতো cos আলফা, P sin আলফা ডিভাইডেড বাই P cos আলফা। এটাই হইতো ভেক্টর, মানে লব্ধির দিক। এটা কার সাথে দিক? এটা হচ্ছে কিউ ভেক্টরের সাথে দিক, বুঝছো? ওকে, এবার সামান্তরিক সূত্র শিখা শেষ। এটার ইমপ্লিমেন্ট যদি আমরা না দেখি তাহলে বুঝবো না, এটা ইমপ্লিমেন্ট দেখি, বুঝছো? ম্যাথ সলভ না করলে এটা বুঝবা না। সামান্তরিক সূত্রটা মূলত এইটাই যে দুইটা ভেক্টর, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে অবিন্দু, ঠিক আছে? সো একটা ভেক্টর এ ভেক্টর যেটা এইদিকে কাজ করতেছে, বা মনে করো পি ভেক্টরটা ওয়ে বরাবর কাজ করতেছে, এবং এই একই বিন্দু থেকে আরেকটা ভেক্টর, মানে একই বিন্দুর উপর আরেকটা ভেক্টর এই যে বি বিন্দু বরাবর কাজ করতেছে, যেটার নাম ধরলাম মনে করো আমরা কিউ, ঠিক আছে? আমি মনে করো তোমাকে বলে দিলাম এই পি ভেক্টরের মান হচ্ছে 10 নিউটন, আর কিউ ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন। মানে এইটা একটা বস্তু যেটার উপর 10 নিউটন বল এইদিকে আর 5 নিউটন বল এইদিকে কাজ করতেছে, তাই তাদের লব্ধি কই হবে? এটা সামান্তরিক সূত্রের মধ্যে পড়বে, যে এটা তুমি যদি চিন্তা করো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করতেছে, ঠিক আছে? তুমি যদি সুন্দর মতো এটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরো, তাহলে আরেকটা বাহু হবে এটা বাহু হবে এটা, লব্ধি হবে এটা কর্ণ বরাবর, ঠিক আছে? তাহলে এখানে লব্ধি কোনটা হবে বলো? লব্ধি হবে কর্ণ বরাবর। লব্ধি কি হবে? এই যে কর্ণ বরাবর। লব্ধি কি হবে? এই যে কর্ণ বরাবর হবে লব্ধিটা, ঠিক আছে? মনে করলাম এটাই হচ্ছে আমাদের লব্ধি, এটাই ধরলাম যে আমাদের লব্ধি। তো এইবার লব্ধির মান কোনটা আর দিক কোনটা ভালো করে বুঝো। মান আর দিক আমরা বের করব। সো ফার্স্ট অফ অল লব্ধির মান আর ইজিক্যাল আমরা কি পাইছি? √,
মানে দুইটা ভেক্টর, একটা ভেক্টর পি যদি এইদিকে কাজ করে, এটা কিউ এইদিকে কাজ করে, লব্ধি যদি আর হয় তাহলে এই আর এর মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে আলফাটা কি? আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। কি বলছি? এখানে লব্ধিটা হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, সরি আলফাটা হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের পাদবিন্দু সেম জায়গা থেকে স্টার্ট হইতে হবে এবং ওইখানে যে কোণটা পাবা, এই যে এই কোণটা হলুদ কালি দিয়ে যে কোণটা আলফা, এই কোণটা মনে করো আমি তোমাকে বলে দিলাম যে এখানে আলফা সমান 60 ডিগ্রি, মানে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে লব্ধির মান কত? লব্ধির মান হবে রুট ওভার, মানটা বের করো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে এখানে বলে দিছি পি হচ্ছে 10 নিউটন, কিউ 5 নিউটন আর আলফা 60 ডিগ্রি। তাহলে পি হচ্ছে 10 10 স্কোয়ার, কিউ হচ্ছে 5 স্কোয়ার, 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু কজ 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা তুমি হিসাব করো। হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? এই যে অনেকক্ষণ পরে আমরা ম্যাথ সলভ করলাম, নাহলে ম্যাথ তো আমরা ভুলেই গেছিলাম। রুট ওভার 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 5 কজ 60 ডিগ্রি। তো এটা হিসাব করলে আমাদের মান আসতেছে 13.23 নিউটন। যেহেতু হচ্ছে আমরা বল দিছি, নিউটন দিছি, তো এটা নিউটনই আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আর, বা এটাই হচ্ছে আমাদের লব্ধি। ঠিক আছে, এবার লব্ধির দিক, শুধুমাত্র মান বের করলে হবে না, লব্ধির দিকও বের করতে হবে। দিক কেমনে বের করে বলছিলাম বলো? দিকটা কেমনে বের করে বলছিলাম? ওকে, দিক তুমি যদি এই পি ভেক্টরের সাথে এইখানে লব্ধিটা পি ভেক্টরের সাথে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে যাইতেছে, মানে এই দিকটা যদি বের করতে চাও তাহলে কেমনে বের করবা? তবে লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। ভালো করে বুঝো, কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে। তাহলে পি এখানে সিঙ্গেল থাকবে, উপরে হবে অন্য দিকটা আছে, অন্য কি আছে? কিউ আছে, কিউ এর সাইন আলফা উপরে হবে প্লাস কিউ এর কজ আলফা নিচে হবে। তো এবার তুমি হিসাব করো tan ইনভার্স কিউ, কিউ এর মান হচ্ছে 5 নিউটন, তাহলে 5 সাইন আলফার মান 60 ডিগ্রি, বলেই দেওয়া আছে 60 ডিগ্রি, ডিভাইডেড বাই পি। পি কত? পি হচ্ছে 10 নিউটন প্লাস কিউ কজ আলফা, কিউ এর মান হচ্ছে 5 আর কজ আলফার মান 60 ডিগ্রি। ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি পাবো দেখো। এখান থেকে আমরা পাবো, এটা জাস্ট হিসাব করতেছি, 5 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 10 প্লাস 5 কজ 60 ডিগ্রি। তো এটার মান আসতেছে 0.34, তাহলে আমরা পাইতেছি tan ইনভার্স 0.346, ঠিক আছে, 641। যাই হোক, এটাকে যদি তুমি শিফট tan ইনভার্স আনসারটা লিখো বা শিফট tan ইনভার্স এটা লিখো, ক্যালকুলেটরে তুলো, কোনটা আসবে আমাদের 19.10 বা 11 ডিগ্রি আসছে, 11 ডিগ্রি, 19.11 ডিগ্রি। এটাই, এটা কার সাথে? পি এর সাথে, মানে পি ভেক্টরের সাথে লব্ধিটা 19.11 ডিগ্রি কোণ করে যাবে। এই যে পি ভেক্টরের সাথে লব্ধিটা কত ডিগ্রি? 19.11 ডিগ্রি কোণ করে যাবে। সো এটাই হচ্ছে লব্ধির দিক। ঠিক আছে, এবার যদি তোমাকে বলে কিউ ভেক্টরের সাথে কোণ কত ডিগ্রি কোণ করে যাবে, এটা তুমি বের করবা, এটা হোমওয়ার্ক। কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে যাবে? কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে যাবে লব্ধিটা। ঠিক আছে, ওকে, এটা যে সিম্পল একটা ইয়ে ছিল, বুঝছো? এই সামান্তরিক সূত্রে আরও বিস্তারিত আমরা সামনের ক্লাসে পড়ব এবং এটা নিয়ে আরও অনেক ম্যাথও সলভ করব। আমার কাছে মনে হইতেছে না আজকের ক্লাসে শেষ করতে পারবো। আজকের ক্লাসে এই যে সামান্তরিক সূত্র শেষ করতে পারবো কি না, আচ্ছা দেখি। এইবার এরকম যদি হয়, দেখো সামান্তরিক সূত্রের সাথে লব্ধির মানই নয়, এই সব হাবি যাবে আমরা পড়ে ফেলছি, এগুলো লিখে লাভ নাই, আমি এগুলো দেখিও না। ঠিক আছে, ওকে,
আমরা দেখছি দুইটা ভেক্টর একই বিন্দু থেকে যদি ক্রিয়া করে, এটা একটা ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর এইদিকে ক্রিয়া করছে, এটা যদি পি ভেক্টর হয়, এটা কিউ ভেক্টর হয়, তাহলে তাদের লব্ধি হবে এটা হবে তাদের লব্ধি আর। ঠিক আছে, এবং এই লব্ধির মান হচ্ছে আমরা জানি √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এখন আমরা দেখব এই কোণের উপর ভিত্তি করে, কোণের মানের উপর ভিত্তি করে লব্ধির মান। ঠিক আছে, লব্ধির মান সর্বোচ্চ হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে। আমরা দেখব কত ডিগ্রি কোণ হইলে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দুইটা ভেক্টর কাজ করে, তাই তুমি সর্বোচ্চ মান পাবা লব্ধির, আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে সর্বনিম্ন লব্ধি পাবা। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে আসো সর্বোচ্চ লব্ধি। সর্বোচ্চ লব্ধি হইতেছে যদি দুইটা ভেক্টর একই বিন্দুতে একই দিকে কাজ করে, লাইক মনে করো এই ও বিন্দুতে, ঠিক আছে, পি ভেক্টরটা ওই দিকে কাজ করতেছে, সেম কিউ ভেক্টরটা আমি ও বিন্দু থেকে এই দিকে একই দিকেই কাজ করাইতেছি, এটা মনে করো কিউ ভেক্টর। দুইটা ভেক্টর এই যে ও বিন্দু থেকেই কাজ করতেছে, ঠিক আছে, ও বিন্দু থেকেই কাজ করতেছে, দুইটা ভেক্টর ও বিন্দু থেকেই কাজ করতেছে। ঠিক আছে, মানে ও বিন্দু থেকে একই দিকে কাজ করা মানে কি আলফা = 0 ডিগ্রি, একই দিকে কাজ করা মানে কি আলফা = 0 ডিগ্রি। তো যখন কোণের মান 0 ডিগ্রি হবে বা দুইটা ভেক্টরই একই দিকে কাজ করবে, একই দিকে ক্রিয়া করবে, তখন হচ্ছে সর্বোচ্চ লব্ধি পাবা। লব্ধি r = √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, সো √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। ঠিক আছে, cos আলফার মান 0 ডিগ্রি, সরি 0 ডিগ্রি বসাও, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে আমরা সবাই জানি 1, তাহলে এখানে কি পাবো 2pq, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 × 1। ঠিক আছে, তাই তুমি সুন্দর মতো চিন্তা করে দেখো, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার 1 × গুণগুলোতে একই কথা, তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারবা, পি স্কোয়ার প্লাস 2pq, একে পিকিউটাকে মাঝে লিখলাম, কিউ স্কোয়ারকে এখানে লিখলাম, তাহলে এটা কি আসলো, দেখো আর = কি আসলো, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার না, তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হিসেবে এটাকে কি লেখা যায়, পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা স্কোয়ারের রুটে কাটা, এখান থেকে পাবা r = পি প্লাস কিউ। এটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি, মানে এটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি, আর ম্যাক্সিমাম দুইটা ভেক্টরকে যোগ করলেই যে মান পাবা এটা হচ্ছে তার সর্বোচ্চ লব্ধি। আর তো কখনই হচ্ছে এই সর্বোচ্চ লব্ধিটা পাবা যখনই হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, এবং লব্ধির দিক কি হবে দেখো, যেহেতু দুইটা একই দিকে কাজ করতেছে, একই দিকে, আমাকে যদি কেউ সেম দিক থেকে টানে, আমি তারা যে দিকে টানবো ওই দিকেই যাবো, যে আমাকে একই দিক থেকে দুইজনে টানতেছে, যেন লব্ধিটাও সেম দিকেই হবে, লব্ধিটাও ওদের উপরই হবে। মনে করো এইখান থেকে লব্ধিটাও ওদের উপর একই দিকে হবে। ঠিক আছে, লব্ধির দিক হবে ভেক্টর দ্বয়ের একই দিকে। ঠিক আছে, ওকে। তো এটা গেল সর্বোচ্চ লব্ধি, এটা কি গেল সর্বোচ্চ লব্ধি। এবারে আসো সর্বনিম্ন লব্ধি কখন হবে। সর্বনিম্ন লব্ধি বলো, তোমরা কি ভাই পড়ানো বুঝতেছো? যদি বুঝে থাকো তাহলে এখনই ভর্তি হয়ে যাও আমাদের ফিজিক্স বেসিক 2 প্রো কোর্সে, ফার্স্ট পেপার যে কোর্সটা রান করছি এটাতে ভর্তি হয়ে যাও। এইভাবে হচ্ছে আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, সর্বনিম্ন লব্ধি, তাহলে সর্বনিম্ন লব্ধি কখন পাওয়া, যখন এরকম হবে যে এই বিন্দু ও বিন্দু বা এই একটা বস্তুকে একজন টানতেছে এই দিকে আর আরেকজন টানতেছে ঠিক তার বিপরীত দিকে, আরেকজন কি টানতেছে ঠিক তার বিপরীত দিকে টানতেছে। ব্যাপারটা বুঝছো? যদি এরকম হয়, মানে মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, মনে করো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এরকম যদি হয় যে একটা বস্তুকে কেউ এই দিকে কেউ এই দিকে টানতেছে, ঠিক আছে, দুই দিক থেকে মানে বিপরীত দিকে যদি ক্রিয়া করে,
মানে আলফা যদি 180 ডিগ্রি হয়, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কাহিনীটা ঘটবে। বিকজ আমরা জানি লব্ধি r = √r² প্লাস q² প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, তখন r = কি পাবা? √2pq cos আলফার মান কত? cos 180 ডিগ্রি, আলফার মান 180 ডিগ্রি না, তাহলে √p² প্লাস q² প্লাস 2pq cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে এখান থেকে পাবা √p² প্লাস q² প্লাস a মাইনাস a মাইনাস 2pq। তাহলে দেখো এটা কোন সূত্রতে গেছে? a² মাইনাস 2ab প্লাস b², দ্যাট মিনস এটা কোন সূত্রতে গেছে? a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তখন ওইটা থেকে তুমি কি পাবা? লব্ধি r = পাবা স্কয়ার রুটে কাটা p মাইনাস q। তো এই p মাইনাস q আসলে কোনটা বড় তো এটা আমরা জানি না, এটা কি আমরা জানি কোনটা বড় কোনটা ছোট? জানি না। ঠিক আছে, তো যেটা বড় ওটাকে সামনে লিখবা, আর যেটা ছোট এটাকে পরে লিখবা। মানে যদি এরকম হয় আর মিনিমাম যেটা, আর মিনিমামটা হবে দেখো p মাইনাস q বলতে p এবং q এর পার্থক্য, এটাই বুঝাইতেছে। কজ এখানে মনে করো আমি পিটাকে সামনে লিখছি, পিটাকে বড় ধরে, যদি কিউ সামনে হয় কিউকে সামনে, মানে কিউ বড় হয় কিউকে সামনে লিখবো। ব্যাপারটা বুঝছো? যে বড় হবে তাকে সামনে লিখবো। সো আর মিনিমাম হবে ভেক্টর দ্বয়ের পার্থক্য। কি ভাইয়া? ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফল, ভেক্টর দ্বয়ের পার্থক্যটাকে আর কি, বুঝছো? ব্যবধান, এটা হবে আমাদের সর্বনিম্ন লব্ধি। তুমি ভালো করে বুঝো, কেউ যদি কোনো বস্তুটাকে এদিকে 10 নিউটন বলে টানে, ঠিক আছে, এদিকে মনে করো কত নিউটন বলে টানছে? 10 নিউটন বলে, আর এইদিকে মনে করো 2 নিউটন বলে টানছে, তাহলে লব্ধি এক্স্যাক্টলি এই বস্তুটা, ও যে বস্তুটা আছে সে কত বল অনুভব করবে বলো? সে অনুভব করবে এই যে এদিকে 10 নিউটন বলে টানছে, এইদিকে 2 নিউটন বলে টানছে, তাহলে এর ব্যবধান সে 8 নিউটন বল ফিল করবে। এবং তার দিক কোন দিকে হবে? যেটার মান বড় ওই দিকে হবে। এবং দিক কোন দিকে হবে? এবং দিক হবে, লব্ধির দিক হবে বড় ভেক্টরটি, বড় ভেক্টরের দিকের সাথে, যে ভেক্টরের মান বেশি থাকবে। ভালো করে বুঝো, মানে 2 নিউটন এই বস্তুটাকে একজন 10 নিউটন বলে এই দিকে টানতেছে, আর একজন 2 নিউটন বলে এই দিকে টানতেছে, তাইলে কি হবে? 10 নিউটন বলে টানতেছে, 2 নিউটন বলটা প্রশমিত যায়, মানে 8 নিউটন বল সে 8 নিউটন বলে কোন দিকে যাবে? যেহেতু এটা বেশি এই দিকে যাবে, এই দিকে যাবে। তো এটা হবে তার লব্ধির দিক। লব্ধির দিক কোনটা বরাবর? এই যে বড় ভেক্টরটার দিক বরাবর। ঠিক আছে, ওকে। এরপরে যদি আলফা = 90 ডিগ্রি হয় কি হবে? যদি দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে কি হবে? দেখো একটা ভেক্টর এই দিকে এবং আরেকটা ভেক্টর মনে করো এটা ঠিক লম্ব বরাবর ক্রিয়া করলো। ঠিক আছে, ভালো করে বুঝো, লম্ব বরাবর ক্রিয়া করলো। ও এ বি, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি। সো পরস্পর 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে তাইলে তাদের লব্ধির মান কত হবে? লব্ধির মান হবে r = p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাইলে এখান থেকে পাবো √p² প্লাস q² প্লাস 2pq cos আলফার মান কত? এখন 90 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রি যদি হয় তাহলে কি হবে? p² প্লাস q² 2pq cos 90 ডিগ্রি মান 0 আমরা সবাই জানি, তাহলে এই 2pqটা উধাও হয়ে যাবে, জাস্ট থাকবে √p² প্লাস q²। ঠিক আছে, তো লব্ধি r = √p² প্লাস q² অনলি হবে যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। ঠিক আছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাইলে তাদের লব্ধি হবে √p² প্লাস q²। ঠিক আছে, তো এইটার ম্যাথ আজকের ক্লাসে কি আর সলভ করবো? আরও 2-1টা দেখাই তোমাদেরকে। মনে করো তোমাকে এটা বললো, এটা একটা ভেক্টর 10 নিউটন, সরি এটা মনে করো দিয়েছে তোমাকে 15 নিউটন পি ভেক্টর, এবং এটা আরেকটা ভেক্টর, সরি এটা আরেকটা ভেক্টর মনে করো। ঠিক আছে, যেটার মান দেওয়া 7 নিউটন, এবং মনে করো এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আর এটা মনে করো বি। তোমাকে বলছে, এবং এই মধ্যবর্তী কোণ মনে করো দেওয়া 60 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে বলছে ভেক্টর দ্বয়ের লব্ধি কত?
তোমাকে বলছে ভেক্টর দ্বয়ের লব্ধি কত, তুমি কি বের করতে পারবা? বলো তুমি কি করবা? ভেক্টর দ্বয়ের লব্ধি কত? তাই লব্ধি r = কি বের √p² + q² + 2pq cos আলফা। এটা দিলা, আলফার মান কত? 60 ডিগ্রি বসাইলে, এখানে আলফার মান 60 ডিগ্রি বসে যদি হিসাব করো, এটা হবে না। এটা কি হবে না? হবে না। কেন? কজ এইখানে আলফা, যেটা আলফার হিসাব করা হয় যদি কোনো বস্তুর উপর, দেখো এইভাবে যদি দুইটা ভেক্টর থাকে, একটা ভেক্টর এইভাবে এবং ওই ভেক্টরের পাদবিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, দুইটা ভেক্টরের পাদবিন্দু একসাথে করলে এরা পরস্পর যে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আলফা। বাট এইখানে দেখো এটা কি করছে, এটা হচ্ছে এই ভেক্টরের শেষ বিন্দু থেকে এই ভেক্টরটা শুরু করে দিছে, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে? এইটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে এইটাকে ওইখান থেকে আইনা এইখানে বসাইলাম। তো এইখানে যদি বসাই, ভালো করে চিন্তা করে দেখো, আমাকে যে কোণটা দেওয়া আছে, আমাকে আসলে এই কোণটা দেওয়া আছে, যে এই দিকের এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে বুঝো, এই দিকের এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, টোটাল তো 100, এতটুকু তো 180 ডিগ্রি, তাহলে এইটুকু হবে 120 ডিগ্রি, ঠিক আছে? বুঝছো? মানে এই ভেক্টরটাকে এখান থেকে আমি এইখানে এনে বসালাম, মানে ভেক্টর দুইটার পাদবিন্দু এক করলাম, পাদবিন্দু এক করে দেখছি, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি আসতেছে, ঠিক আছে? বুঝছো? তখন এরকম হবে জিনিসটা, যে অতএব লব্ধি r = √p² + 2pq cos আলফা, যেখান থেকে p এর মান হচ্ছে 15 নিউটন, q এর মান 7 নিউটন, 2 × 15 × 7 ইন্টু cos আলফার মানটা হচ্ছে এই যে 120 ডিগ্রি। কি ভাইয়া? 120 ডিগ্রি। তো এটা হিসাব করো। এই টাইপের ম্যাথ আরও আমরা নেক্সট ক্লাসে করবো। এটার আজকে আমরা ছুটি দিয়ে দিব, বাট নেক্সট ক্লাসে আরও হিউজ ম্যাথ করবো আমরা। তো লব্ধি আসছে 13। তো লব্ধির দিক কত? লব্ধিটা কোন দিকে হবে? দেখো একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, লব্ধিটা হবে এই বরাবর। এটা লব্ধি হওয়ার সম্ভাবনা আছে, মানে এই দিকে হবে আর কি মোটামুটি, বুঝছো? তো এই লব্ধির দিক যদি বের করতে চাও, লব্ধির দিক থিটা = কি হবে? tan ইনভার্স। তুমি কার সাথে কোণ বের করতে চাও? মনে করো আমি চাইতেছি এইবার এই যে পি ভেক্টরের না, এটা কিউ ভেক্টর না, এটা কিউ ভেক্টর, আমি চাইতেছি এই কিউ ভেক্টরের সাথে কোণটা বের করব। আমি এবার চাইতেছি এইটা না, আমি চাইতেছি এই কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করছে, ওইটা বের করব। তাহলে যেহেতু আমি কিউ ভেক্টরের সাথে, দিকটা কার সাথে বের করতেছি? দিকটা বের করতেছি কিউ ভেক্টরের সাথে। এখন তাহলে আমাদের কি করতে হবে? সূত্র বসানোর সময় tan ইনভার্স যার সাথে কোণ করবে তাকে সিঙ্গেল বসাবো, যার সাথে কোণটা হিসাব করতেছি তাকে সিঙ্গেল, বাকি যেটা থাকবে ওইটার সাইন আলফা উপরে এবং কজ আলফা নিচে। এবার তুমি হিসাব করো মান বসাইয়া। থিটা = কি বাবা? tan ইনভার্স পি সাইন আলফা। পি কই? পি হচ্ছে 15 নিউটন, তাইলে 15 সাইন আলফা তো আর 120 ডিগ্রি ছিল, এই যে পুরোটা ছিল আলফা 120 ডিগ্রি ডিভাইডেড বাই কিউ প্লাস কিউ এর মান 7 মানে 15 cos 120। তো এটা হিসাব করো, আমি পুরোটা হিসাব করে ফেলতেছি। tan ইনভার্স 15 সাইন 120 ডিভাইডেড বাই 7 প্লাস 15 cos 120, ঠিক আছে? এখান থেকে কত আসতেছে? আমার সোনার মনা পাখি কোন বাদেশে উইরা গেলা রে, দিয়া মরে ফাঁকি রে আমার সোনার মনা। -25 পয়েন্ট সামথিং আসতেছে। -87.79 ডিগ্রি। এটা কার সাথে? কিউ এর সাথে কোণ, ওটা বুঝছো? সাউন্ড করো। ওকে,
আচ্ছা, সো এটাই হচ্ছে আনসার। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আসলে বাকিগুলা পড়বো আমরা। এইটা শেষ না, কিন্তু এই সামান্তরিক সূত্র থেকে আমরা হিউজ লেভেলের ম্যাথ আছে, তো এই ম্যাথ সলভিং ক্লাস মনে করো আগামীকাল হবে। এইটা আজকে যা যা পড়ছি ওইগুলা থেকেই আমরা দুমায়ে ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। সো ক্লাসে আজকে কিন্তু হিউজ পড়াশোনা আমরা পড়ে ফেলছি, বুঝছো? এগুলা নোট করবা, এগুলা নোট করে কই জমা দিবা? এগুলা নোট করে আমাদের যে ইয়েটা আছে, ফেসবুক গ্রুপ আছে, ওইখানে জমা দিবা। আর আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলতেছে অলরেডি। কতজন ভর্তি হয়েছে ভাই তোমাকে নিজেই দেখাইতে পারবো এখান থেকে। আচ্ছা, তোমরা হচ্ছে এই গ্রুপটাতে রেসপন্স মেথড এইচএসসি এই গ্রুপটাতে নোট শেয়ার দিবা, মেইন গ্রুপে না, রেসপন্স মেথডে না, এটাতে দিবা। এই যে এটাতে নোট শেয়ার দিবা, এটাতে এই ভেক্টরের নোটগুলো শেয়ার দিবা। তো আমাদের মেইন গ্রুপেও দিতে পারো, ঝামেলা নাই। যেখানে দিবা মেইন গ্রুপে প্রায় 2.5 লাখ মেম্বার আছে, ওইটাতেও দিতে পারো, ঠিক আছে? আর আমাদের ফিজিক্স কোর্সে অলরেডি 700 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। কত স্টুডেন্ট? 700 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো ফিজিক্স কোর্স ফি হচ্ছে 2500 টাকা, তোমরা ভর্তি হইতে পারবা। সো 2500 টাকা ফুল ফিজিক্স ফার্স্ট পেপার, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার। তো যারাই ভর্তি হইতে চাও কাইন্ডলি এই হোয়াটসঅ্যাপটাতে মেসেজ দিবা। সো আমাদের ক্লাস কিন্তু লাইভে হবে কোর্সে ইনশাল্লাহ। তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমরা হচ্ছে আসি অবভিয়াসলি। আর ক্লাসটা কেমন লাগছে অবভিয়াসলি জানাবা। কোনো ফিডব্যাক থাকলে নেক্সট ক্লাসে আমরা এটার ম্যাথ সলভ করবো, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ।